গত 15 দিন যাবৎ কলকাতায় ঘটে চলেছে একটা হত্যালীলা। হত্যার বিশেষত্ব এই যে হত্যাকারী হত্যা করবার পর শুধু দেহটাকেই ফেলে রাখে, মাথাটা নিয়ে উধাও হয়, আর গলা থেকে এমনভাবে কাটা হয় যেন দেখে মনে হয় কোনো ধারালো অস্ত্র দিয়েই সেটা করা হয়েছে। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম নিমুন্ড শিকারী। গল্পটি নেওয়া হয়েছে হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্তমানিক গোয়েন্দা সমগ্র থেকে। গল্পপাঠে রয়েছে দেবজ্যোতি, শুভ আর আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। দুনিয়ায় শুভ ঘটনা খুব বেশি ঘটে না। এ কথা কেন বলছি জানো? সম্প্রতি কলকাতা আর তার আশেপাশে এমনই একটা কাণ্ড ঘটেছে যা কেবল অশুভ বা ভীষণ নয়, বীভৎসও বটে। এ অঞ্চলে নিমুন্ডু শিকারীর আবির্ভাব হয়েছে। প্রথম ঘটনা ঘটে জগন্নাথ ঘাটের কাছে। একজন মারোয়ারি শের সাথে গঙ্গা স্নানে বেরিয়েছিল। সকালবেলা তার মুন্ডহীন দেহ পাওয়া গেল পথের ওপরে। পরদিন সকালে খালের ধারে আবিষ্কৃত হলো আরও একটা পাহাড়াওয়ালার মৃতদেহ, তারও মুন্ডু পাওয়া গেল না। তৃতীয় ঘটনা ঘটেছে খিদিরপুর ডকের কাছে। রাতের গুমোটে একটা কুলি খোলা জায়গায় শুয়ে ঘুমোচ্ছিল। কে বা কারা এসে বেচারির মুন্ডুটা কেটে নিয়ে যায়। এরকম ভয়াবহ ঘটনা ঘটল উপরি উপরি 15 বার। কখনো কাশীপুরে, কখনো খিদিরপুরে, কখনো ব্যারাকপুরে, কখনো কালীঘাটে, কখনো হাওড়া শিবপুর শালিখায়, এবং কখনো কলকাতার প্রান্তবর্তী জায়গায় পাওয়া যেতে লাগলো কাটা মুন্ডুর দেহর পর দেহ। আতঙ্কে নগরবাসীরা স্তম্ভিত। পুলিশের দলবল পাগলের মতো শহরময় ছুটোছুটি করে বেড়াতে লাগলো, কিন্তু বৃথা। নরবলি বন্ধ হলো না। রাত 9টার পর শহরের পথে আর কোনো জনপ্রাণীকে দেখাই যায় না। থিয়েটার বা বায়োস্কোপও রাত্রে বন্ধ হয়ে গেল। এমন চুপি চুপি খুনিরা কাঁচ ছেড়ে চম্পট দেয় যে কাকপক্ষীরাও টের পায় না। এতগুলো খুন হলো, কিন্তু খুনিদের দেখা তো দূরের কথা, টু শব্দটিও কারোর কানে ওঠেনি। খুনিরা যেন ইন্দ্রজাল জানে। তারা যেন মৃত্যুর মতো নিঃশব্দ ও অদৃশ্য। কিন্তু পুরস্কার ঘোষণা করা এক, আর হত্যাকারীকে ধরা আর এক। হত্যার সঙ্গে পুরস্কারের টাকার সংখ্যাটাই কেবল বাড়তে লাগলো। মেয়ো হাসপাতালের কাছে একদিন একসঙ্গে দুটো লোকের কাটা মুন্ডহীন দেহ পাওয়া গেল। পুলিশ তদন্তে জানা গেল তারা দুজনেই গুন্ডা। তাদের ব্যবসা ছিল দাঙ্গা হাঙ্গামা, রাহাজানি আর খুন খারাপি। খুব সম্ভব পুরস্কারের লোভেই রাত্রে খুনিকে ধরতে বেরিয়েছিল তারা। ওপরওয়ালাদের কাছ থেকে গরমাগরম ধমক খেয়ে ইন্সপেক্টর সুন্দরবাবুরও আর কোনো উপায় ছিল না। তাই সে সবশেষে শখের গোয়েন্দা জয়ন্তর কাছে এসে ধর্ণা দিয়ে পড়লেন। সুন্দরবাবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, আমার চাকরি যাই, আর তোমরা আনন্দ করছো, মজায় আছো। জয়ন্ত বলল, আনন্দ করছি না তো, চিন্তা করছি। তাহলে এই ভুতুরে খুন খারাপিগুলো গিয়ে তোমারও টনক নড়িয়েছে? টনক না নড়লে উপায় কি? নইলে আপনাকে সাহায্য করব কেমন করে? আপনি যে সাতঘাটের জল খেয়ে আমার কাছেই সাহায্য চাইতে আসবেন এটা তো জানা কথা। কাজেই আগে থাকতে কাজ সেরে রেখেছি। আমাকে সাহায্য করবে না কচু পোড়া করবে? এবারে সেগুড়ে বালি। এসব খুনের কোনো মানেই খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে না পাওয়া যাক, দুটো সূত্র আমি পেয়েছি। সুন্দরবাবু ভুঁড়ির ওপরে 2 হাত রেখে মস্ত একটা লাফ মেরে সবিষয়ে বললেন, দুটো সূত্র খুঁজে পেয়েছো? কোথায়? সেই গুন্ডা দুটোর লাশ আমি ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। আমার মতে খুনিদের দলে এমন একজন লোক আছে, গায়ের জোরে সে পৃথিবীর সবচেয়ে বলবান লোককেও টিপে মেরে ফেলতে পারে। আর একজন লোক আছে যে খুব শৌখিন। সে যদি বাঙালিই হয়, তার নাম ইন্দুভূষণ বসু বা বারুজ্জে হলেও অবাক হব না। সে উচ্চ শ্রেণীর এসেন্স ব্যবহার করে দত্ত দিয়ে পান খায়। তাহলে তুমি খুনিদের চেনো? না, অনুমানে বলছি। গুন্ডাদের দেহগুলো দেখেছেন? হত্যাকারীর আলিঙ্গনে বা হাতের চাপে তাদের দেহের হাড়গুলো নানা স্থানে ভেঙে গেছে। তারা কোনো আশ্চর্য শত্রুর কবলে পড়েছিল। তার পাল্লায় পড়লে আমিও বাঁচতাম না, অথচ আমার শক্তির নমুনা আপনার অজানা নেই। মৃতদেহ দুটো গঙ্গার ধারে রাস্তায় পড়েছিল। আমি রাস্তা ছেড়ে গঙ্গার গর্ভে নেমে ওই রুমালখানা দৈব গতিতে কুড়িয়ে পেয়েছি।
দেখছেন রুমালখানা রক্তমাখা? হত্যাকারী হাতের রক্ত মুছে রুমালখানা গঙ্গা জলে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিন্তু রুমালখানা যে জলে না পড়ে ডাঙায় গিয়ে পড়ল অন্ধকারে অতটা তার নজরে আসেনি। রুমালটার এক কোণে 3টে ইংরেজি হরফে তোলা রয়েছে IDB। ওতে আন্দাজ করতে পারি রুমালের মালিকের নাম যদি বাঙালি হয় তবে ইন্দুভূষণ বা বারুজ্জে বা অন্য কিছু। রুমালে রীতিমতো দামি এসেন্স আর দত্তুর গন্ধ পাওয়া গেছে। দত্ত দেওয়া পান খেয়ে সে মুখ মুছেছিল। রুমালের আরেক কোণে ধোপারও মার্ক রয়েছে। সেই জন্যই তো রুমালখানা আপনার হাতে দিলাম। খোঁজ নিয়ে দেখুন কোন থানার এলাকায় কোন ধোপা ওই মার্কা কার জামা কাপড়ে ব্যবহার করে। আহ, বাঁচলাম। এতদিনে একটা সূত্রের মতো সূত্র পাওয়া গেল। বিলাতি পার্লামেন্টের একজন সভ্য নাকি বলেছেন কলকাতা পুলিশে অনেক অকেজো লোকের ভিড় হয়েছে, লজ্জায় আমাদের মুখ দেখাবার জো নেই। মানিক এতক্ষণ পরে বলল, বিলেতি পুলিশের বাহাদুরি আমরা দেখি, কিন্তু তারাও জ্যাক অব দি রিপারের কী করতে পেরেছিল? জ্যাক দি র্যাপারকে? একজন অজানা হত্যাকারী। নারীদের হত্যা করে অকারণেই সে তার দেহ ছুরি ফালাফালা করে রেখে যেত। তার জন্যই তাকে রিপার অর্থাৎ ছেদনকারী উপাধি দেওয়া হয়েছিল। লন্ডন শহরে রাতের পর রাত নারীর পর নারী সে হত্যা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কেউ তাকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ তাকে পোল্যান্ড থেকে আগত একটা ইহুদি বলে সন্দেহ করে, তার চেহারারও বর্ণনা পায়। এমনকি পুলিশের বড় কর্তার সামনে সে সশরীরে দেখাও দেয়, কিন্তু তবুও তাকে বন্দি করা সম্ভব হয়নি। সুন্দরবাবু, এসব উপন্যাসের বাজে কথা নয়, একেবারে সত্যি কথা। মানিক, জ্যাক দি রিপারের কথা স্মরণ করিয়ে দিয়ে তুমি উপকার করলে। জ্যাক দি রিপারের হত্যাকাণ্ডের সঙ্গে এখানকার এইসব হত্যাকাণ্ডের এক বিষয় যথেষ্ট মিল আছে। জ্যাকের মতো এ হত্যাকারীও অকারণেই নরহত্যা করছে। এ টাকা কড়ি নেয় না, এমন মুন্ডু চুরি অর্থহীন। বিলাতি পুলিশের মতে জ্যাক ছিল ব্যতিগ্রস্ত উন্মত্ত, এও তাই নাকি? পাগলে কখনো এমন চালাকের মতো পুলিশ আর সারা শহরের চোখে ধুলো দিয়ে কাজ হাসিল করতে পারে? ব্যতিগ্রস্ত পাগলদের আপনি চেনেন না সুন্দরবাবু। কেবল বিশেষ বাতিক ছাড়া তাদের মধ্যে উন্মাদ রোগের আর কোনো লক্ষণ পাওয়া যায় না। দাঁড়াও না, আগে ধোপাকে খুঁজে বার করি, তারপর তোর বাতিক ঠান্ডা করে দিচ্ছি। ধোপা সম্বন্ধে অত বেশি নিশ্চিন্ত হবেন না সুন্দরবাবু, কারণ হত্যাকারী যদি কলকাতার লোক না হয় তবে ধোপার খবর তাহলে পাবেন কেমন করে? তার চেয়ে তাড়াতাড়ি তাকে ধরবার জন্য আর একটা চেষ্টা করা যেতে পারে। কি চেষ্টা? যা বলো, আমি রাজি আছি। রাজি আছেন? তাহলে ছদ্মবেশ পরে 2-1 রাত বাগবাজারের খাল যেখানে গঙ্গায় গিয়ে পড়েছে সেখানে বসে থাকতে পারেন। কেন? দেখা যাচ্ছে প্রত্যেক হত্যাকাণ্ডের ঘটনাস্থল হচ্ছে গঙ্গা বা খালের কাছাকাছি জায়গায়। আমার বিশ্বাস হত্যাকারী শেষ রাতে নৌকায় চড়ে রোদে বেরোয়, তারপর মনের মতো শিকারের সন্ধান পেলেই নরবলি দিয়ে আবার নৌকায় চড়ে পালায়। আপনি থাকবেন বাইরে প্রকাশ্যভাবে, আর আমরা দলবল নিয়ে কাছেই লুকিয়ে থাকব। আপনার মাথার লোভে হত্যাকারী যদি এগিয়ে আসে। ধন্যবাদ, এই প্রস্তাবে আমার বিলক্ষণ আপত্তি আছে। আমার মুন্ডুটা যদি হঠাৎ খোয়া যায়, তাহলে খালি ধরটা নিয়ে আমি কি করব? আপনার ভয়ের কোনো কারণ নেই। আমরা বন্দুক নিয়ে আপনার মূল্যবান টাক মাথার ওপর কড়া পাহারা দেব। অনেকবার না না করেও সুন্দরবাবু শেষটা রাজি হলেন। বেশ, তাই হবে। আমি পোর্ট পুলিশের লোককেও একখানা মোটর বোট নিয়ে কাছাকাছি কোথাও হাজির থাকতে বলবো। জয়ন্ত মাথা নেড়ে বলল, সর্বনাশ, ও কথা মনেও আনবেন না। হত্যাকারীরা কি এতই বোকা যে তারা পোর্ট পুলিশের বোট চিনতে পারবে না? তারা নিশ্চয়ই অন্ধ নয়। বেশি লোকেরও দরকার নেই, আমি আর মানিকই আপনার মাথা বাঁচাবার জন্য যথেষ্ট। বেশি লোক থাকলেই গোলমাল হবে। রাত 3:30টার সময় সুন্দরবাবু প্রাণটি হাতে করে গঙ্গার সঙ্গমস্থলে এসে হাজির হলেন। তার মাথায় জটাজুলু, মুখে লম্বা গোফদারি, পরনে গৌরিক বস্ত্র, হাতে কমণ্ডলু আর পায়ে খড়ম। খালের মুখে রেল ব্রিজ, তারই কোলে গঙ্গার ধারে একটুখানি বাঁধানো জায়গা। সেখানে বসে সুন্দরবাবু চারিদিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন যে জয়ন্ত আর মানিক কোথায় লুকিয়ে আছে, কিন্তু বোঝা গেল না। কোনো জনপ্রাণীর সাড়া নেই। এতটা পথ হেঁটে আসবার সময়ও সুন্দরবাবুর সঙ্গে অন্য লোক তো দূরের কথা, একটা পাহারাওয়ালারও দেখা হয়নি। সারা শহরটা যেন ভয়দম বন্ধ করে বোবা হয়ে আছে। কলকাতা শহর যে গোরস্থানের মতো এত নিস্তব্ধ হতে পারে এ ধারণাও করা যায় না।
নিজেকে অত্যন্ত অসহায় বলে মনে করলেন সুন্দরবাবু। জয়ন্ত আর মানিক যদি কাছাকাছি না থাকে, তারা যদি ঠিক সময়ে আসতে না পারে, তাহলে খাড়ার এক কপিতে তার মুন্ডু উড়ে যাবে। সে রাতে চাঁদের ছুটি, গ্যাসের আলোও নিভে গেল। কাছেই কোথাও 3-4টে কুকুর কি যেন একটা দেখে আতঙ্কে ঘেউ ঘেউ করে কেঁদে উঠল। সুন্দরবাবু সন্দিগ্ধ বিস্ফারিত দৃষ্টি অন্ধকারে চারিদিক খুঁজে বেড়াতে লাগলো। হঠাৎ তার গায়ে কাঁটা দিল। গঙ্গার একটানা কুলুকুলু শব্দের সঙ্গে আরও একটা যেন শব্দ শোনা যাচ্ছে, খালের জলে নৌকো চলার শব্দ। সুন্দরবাবুর মনে হলো এই যেন মৃত্যুর ঘণ্টাধ্বনি। শব্দটা থামল, সব চুপচাপ। তারপর লোহার সাঁকোর রেলিংয়ের ওপর কি যেন একটা বিষম ভারী একটা লাফিয়ে পড়ল। সুন্দরবাবু কাঁপতে কাঁপতে মাথাটা একটু ফিরিয়ে ভয়ে ভয়ে আর চোখে তাকালেন। অন্ধকার ভেদ করে বৃহৎ ছায়ার মতো একটা মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে। দুটো প্রদীপ্ত চক্ষু আর হিংস্র পশুর দৃষ্টি। আর এগুলো কি চকচকে উঠেছে? দাঁত। মানুষেরই তো বটে, কিন্তু তাকে মানুষ বলে তো মনে হচ্ছে না। অমানসিক মূর্তি আরও কাছে এলো। সুন্দরবাবু নাকে ঢুকলো একটা বোটকা গন্ধ। মানিক আর জয়ন্তরও কোনো সাড়া নেই। তার মুন্ডুটা কচাং করে কাটা না গেলে কি তাদের হুঁশ হবে না? তারা যদি ঘুমিয়ে পড়ে থাকে? না, আর হাত গুটিয়ে বসে থাকা চলে না। চাচা আপন প্রাণ বাঁচা। মূর্তিটাকে আর এগোতে দেওয়া উচিত নয়। সুন্দরবাবু রিভলভারটা বার করে খট করে ঘোড়া টিপিয়ে চেঁচিয়ে উঠলেন, জয়ন্ত, মানিক, আমাকে বাঁচাও। রিভলভারের আওয়াজের সঙ্গে সঙ্গেই একটা আক্রোশ ও যন্ত্রণায় কে যেন বিকট গর্জন করে উঠল। সুন্দরবাবুর সন্দেহ হলো সেটা যেন মানুষের গর্জন নয়। এদিকে সাঁকোর কাছে একখানা মালগাড়ি দাঁড়িয়ে আছে, আর তারই ভিতর লুকিয়েছিল জয়ন্ত ও মানিক। সেখান থেকেই তারা সুন্দরবাবুর ব্যাকুল চিৎকার শুনতে পেল। তখন একেবারে শেষ রাত, কিংবা সে সময়টাকে উষার আসন্ন জন্মমুহূর্তও বলা যেতে পারে। জয়ন্ত ও মানিক নিমেষে গাড়ি থেকে লাফিয়ে পড়ল। আর তারপরেই তাদের মনে হলো সাঁকোর পাশে লোহার মই বেয়ে একটা প্রকাণ্ড মূর্তি প্রতি পদক্ষেপে খুব তাড়াতাড়ি দোতলায় উঠে যাচ্ছে। অত বড় মূর্তির অতখানি তৎপরতা দেখে বিস্ময় বলেই মনে হয়। ওদিক থেকে সুন্দরবাবু রিভলভারে আরও 3-4 বার অগ্নিবৃষ্টি করলেন। জয়ন্ত মানিক তখন সাগর কাছে এসে পড়ল। সুন্দরবাবু হাউমাউ করে চেঁচিয়ে উঠলেন, জয়ন্ত ভাই, আহামাতে আমি আর নেই, মরতে মরতে বেঁচে গিয়েছি। কিন্তু তারা তার কাঁদনি শোনবার জন্য দাঁড়ালো না। তীরবেগে ছুটে এসেই লোহার মই ধরে সাঁকোর উপরে উঠে গেল। সুন্দরবাবু আবার একলা। ভয়ে যেন চোখের সামনে তিনি সর্ষের ফুল দেখছেন। তার কানে ঢুকলো আরও একটা আওয়াজ। একটা নৌকো ছপাত ছপাত শব্দ তুলে খালের এপার ছেড়ে ওপারে চলে যাচ্ছে। 15 মিনিটের মধ্যেই পূর্ব আকাশে যখন উষার রেস দেখা গেল, তখন জয়ন্ত ও মানিক সাঁকো রেলপথের ওপর দিয়ে আবার ফিরে আসছে। সুন্দরবাবু বললেন, তোমরা উঠলে সাঁকোর দোতলায়, নেমে পড়লে কখন? জয়ন্ত বলল, সেই মূর্তিটাকে ধরবার জন্য আমরা সাঁকোর অধিককার সিঁড়ি দিয়ে নেমে পড়েছিলাম। তারপর আবার কি? আপনি অসময়ে রিভলভার ছুড়ে তাকে তাড়িয়ে দিয়েছেন। আমরা তাকে ধরবো কি করে? অসময়ে রিভলভারটা ছুড়েছি। নিজের চোখে দেখলাম 5-6 হাত তফাতে একটা কিম্ভূতাকার রাক্ষস। তার চোখ দুটো দপদপ করছে আর দাঁতগুলো চকচক, আর তার গায়ে কি বোটকা গন্ধ রে বাবা। রিভলভার ছুটতে 1 সেকেন্ড দেরি করলে তোমরা কি আমার মাথাটা আমার কাঁধের উপরে পেতে? রিভলভার ছুড়ে যদি তাকে বধ করতে পারতেন তাহলেও একটা কথা ছিল। কি করব ভাই, টিপ যে ঠিক হলো না। আমার হাত যে ঠকঠক করে কাঁপছিল। আমি তবু রিভলভার ছুড়ে তাকে ভয় দেখিয়েছি, কিন্তু তাকে দেখলে নিশ্চয়ই তোমাদের দাঁত কপাটি লেগে যেত। কিন্তু সে পালালো কোন দিকে? খালের ওপারে গুদামের পর গুদাম, তারই অলিগলির ভেতরে বোধহয় লুকিয়ে আছে। অন্ধকারে কিছুই বোঝা গেল না, কিছুই দেখা গেল না। কিন্তু আমরা আরও 3-4 জন লোকের জুতো পড়া পায়ের শব্দ পেয়েছি, যেন তারাও দৌড়ে পালাচ্ছিল। গলাকাটারা নিশ্চয়ই দল বেঁধে এসেছিল। সেই কিম্ভূত কিমাকারের আবির্ভাবের আগে আর পরে খালের মুখে আমি নৌকার শব্দ শুনেছি।
নৌকায় চড়ে তারা এসেছিল, আবার পালিয়ে গিয়েছে। সে কথা আমরাও জানি। আমরা যখন সাঁকর দোতলায়, নৌকাখানা তখন খালের ওপরে গিয়ে লাগলো। তারপরেই শুনলাম দুরদার করে পায়ের শব্দ, কিন্তু নিচে নেমে নৌকার মধ্যে জনপ্রাণী দেখতে পেলাম না। মানিক বলল, কিন্তু ঠিক নৌকোর মধ্যেই পাওয়া গিয়েছে এই রামদাখানা। তাড়াতাড়িতে তারা ভুলে গেছে। সে একখানা বড় চকচকে রামদা তুলে দেখালো। সুন্দরবাবু শিউরে উঠে বললেন, বাপরে, ওই রামদাটা এনেছিল তাহলে আমাদের গলাতেই বসাতে? রামদার বাঁটের দিকে একবার তাকিয়ে দেখুন, ওখানে একটি এস হরফ খোদা আছে। তাই তো, কিন্তু জয়ন্ত সেই রুমালের কোণে ছিল IBB বলে 3টে অক্ষর। জয়ন্ত বলল, হয়তো এটা হচ্ছে দলের আর কোনো লোকের নামের আদ্য অক্ষর। সেই নৌকাখানা আর একবার ভালো করে পরীক্ষা করা দরকার। নৌকাখানা একজন পাহারাওয়ালার জিম্মায় রেখে এসেছি, কিন্তু সেখানে পরীক্ষা করে নতুন কিছু জানা যাবে বলে মনে হয় না। তার গায়ের নম্বর তুলে ফেলা হয়েছে। হয় সেখানে চোরাই নৌকা, নয় রাতের অন্ধকার ছাড়া তাকে চালান হয় না। কিন্তু সুন্দরবাবু, যদিও আজকে আমাদের আসল উদ্দেশ্য ব্যর্থ হলো, তবু আমরা অন্ধকারে হাতড়ে গোটা কতক দরকারি সূত্র আবিষ্কার করতে পেরেছি। প্রথমত, দলের একজনের আদ্যক্ষর হচ্ছে আই, আরেকজনের এস। দ্বিতীয়ত, আপনার কথা যদি সত্যি হয় তাহলে বলতে হবে ওদের দলে একজন অদ্ভুত চেহারার অতিকায় লোক আছে, আর সেই সর্বপ্রথমে এসে চুপি চুপি আক্রমণ করে। তৃতীয়ত, তারা মানুষের মুন্ডু কেটে নেয় রামদার কোপ মেরে, কারণ এর বাটের ধারে শুকনো রক্তের দাগ লেগে রয়েছে। চতুর্থত, এরা বলি দেবার মানুষ খুঁজে বেড়ায় শেষ রাতে গঙ্গার ধারে নৌকায় চড়ে। উপরন্তু ধোপার একটা মার্কও পাওয়া গেছে। এতগুলো সূত্র এত সহজে পাওয়া ভাগ্যের ব্যাপার। ওর একটা না একটা আমাদের নিশ্চয়ই কাজে লেগে যাবে। তোমার কথা যদি সত্যি হয়, ওই হতচ্ছাড়া গলাকাটার দল নৌকায় চড়েই আনাগোনা করে থাকে, তাহলে এই মামলায় আমরা মাথা ঘামিয়ে মরি কেন? এইসব তদন্ত করুক পোর্ট পুলিশ। আমাদের পক্ষে মানে মানে সরে দাঁড়ানোই ভালো। তার হয় না সুন্দরবাবু। মামলাটা হাতে যখন নিয়েছি, আমাদের কৌতূহল যখন জেগে উঠেছে, তখন আপনি সরে পড়লেও আমরা আর ছাড়ব না। পোর্ট পুলিশের সঙ্গেই কাজ করব। ওই তো তোমার রোগ। একগুয়েমির জন্য একদিন তোমরা পটল তুলবে। আমি তোমাদের সঙ্গেই থাকবো না হয়, কিন্তু তোমাদের কাছে একটা মিনতি, আমাকে আর কখনো সন্ন্যাসী সাজতে বলো না। তোমরা ছিপ দিয়ে মাছ শিকার করবে, আর আমার মাথাটা হবে তোমাদের শখের টোপ। এই মারাত্মক ব্যবস্থাটা আমার জুৎসই বলে মনে হচ্ছে না। সুন্দরবাবু, এতদিনে আমি ভাবতাম যে আপনি আপনার দেহের মধ্যে টাক পড়া দুঃখিত মাথাটার চেয়ে হৃষ্টপুষ্ট ভুঁড়িটাকেই শ্রেষ্ঠ বলে মনে করেন, কিন্তু আজ দেখছি আপনি আপনার মাথার জন্যও মাথা ঘামান। সুন্দরবাবু মুখ খিচিয়ে বললেন, মানিকের চ্যাটাং চ্যাটাং কথা শুনে না হাড় জ্বলে যায়। চলো জয়ন্ত, এখন বাড়ির দিকে যাই। তখন সুন্দরবাবু, জয়ন্ত ও মানিকের চারিদিকে কৌতূহলী ও উত্তেজিত জনতার সৃষ্টি হয়েছিল, এবং তারা সবাই বিশেষ আগ্রহে ঠেলাঠেলি করে কথা শুনবার চেষ্টা করছিল। আকাশে তখন সূর্য দেখা দিয়েছে। অন্ধকারে সব রহস্য চোখ মুখ থেকে বিলুপ্ত হয়ে গেছে। 2-3 পাহারাওয়ালাকেও দেখা গেল তখন। গঙ্গার ধার ছেড়ে খালের পাশ দিয়ে তারা বাড়িমুখো হলো। জয়ন্ত কড়া নাড়া মাত্রই বেয়ারা এসে ভেতর থেকে দরজা খুলে দিল। সকলেই বৈঠকখানায় ঢুকে দেখল মাঝখানে টেবিলটার উপরে বসানো রয়েছে কাঠের একটা প্যাকিং বাক্স। তার চারিদিকে পেরেক কাটা। একদিকের পেরেকগুলো খুলতে খুলতে মনে হলো যে বাক্সটা বেশ ভারী। একটু পরেই ডালাটা খুলে গেল। বাক্সর ভেতর দিকে দৃষ্টিপাত করে জয়ন্ত খানিকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, চমৎকার উপহার। সুন্দরবাবু, এরকম উপহার পেলে আপনি বোধহয় খুবই খুশি হতেন। সুন্দরবাবু বললেন, উপহার লাভের ভাগ্য আমাদের নেই। আমার বরাত চিরদিনই খারাপ। দেখি তুমি কি পেলে। মানিকও তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বাক্সর ভেতর তাকিয়ে সভয় দেখল। তার চোখের দৃষ্টি আকৃষ্ট করে রয়েছে একটা রক্তহীন রোমাঞ্চকর কাটা মুন্ডু। সেই মুন্ডু কিন্তু ভারতীয় নয়, ইংরেজের। জয়ন্ত কঠোর রবে অট্টহাস্য করে উঠল। জয়ন্ত একটু হেসে বলল, হে অজানা বন্ধু, তোমাকে ধন্যবাদ। হে উপহারের কথা জীবনে আমি ভুলব না। নৃমণ্ডুর শিকারীরা একজন ইংরেজ খালাসিকে বলে দিয়েছে, এই কথাটা খবরের কাগজে প্রকাশ পেয়েছে যথাসময়ে। জয়ন্ত বুঝল এই হচ্ছে সেই খালাসিটারই কাটা মুন্ডু।
কোনো ধারালো অস্ত্র দিয়ে এক কোপেই বেচারার মুন্ডুটা দেহ থেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। জয়ন্ত খানিকক্ষণ দেখে হঠাৎ কাঁটা মুন্ডু সোনালি চুলের ভেতর একবার হাত বুলিয়ে নিল, তারপর একটু বিস্মিত হয়ে বলল, দেখছি মুন্ডুটাকে স্পিরিটে ডুবে রাখা হয়েছিল। চুলগুলো এখনো ভিজে রয়েছে, বাক্সের ভেতর থেকেও স্পিরিটের গন্ধ বেরোচ্ছে। মানিক বলল, তার মানে? মুন্ডুটাকে বোধহয় জিয়ে রাখার চেষ্টা করেছিল। দুই চোখ পাকিয়ে সুন্দরবাবু বলে উঠলেন, ও বাবা, সে কি? বরফ টরফ দিয়েই লোকে মাছ মাংস টাটকা রাখে জানি, খাবে বলে। স্পিরিটের মধ্যে ফেলে এরা কাঁচা মরার মাথাটা টাটকা রাখতে চেয়েছে কেন? এরা কি মানুষের মুড়ো খায় নাকি? আর সেই জন্যই হয়তো আপনার মুড়োর ওপর তাদের লোভ পড়েছিল। তুমি কি বলতে চাও মানিক? আমি বলতে চাই, আপনার মুড়োটা পেলে ওরা হয়তো পোস্তে দিত না, স্পিরিটে ভিজিয়ে টাটকা করে রাখত, তারপর হয়তো কোনো শুভ দিনে সুন্দর ডাল করে রেঁধে ফেলত। তবে দুঃখের কথা এই যে সেই ডাল খাওয়ার জন্য আমাদের নিমন্ত্রণ করত না। সুন্দরবাবু এতই ক্রুদ্ধ হলেন যে তার মুখ থেকে একটি শব্দ পর্যন্তও বেরোল না। জয়ন্ত বলল, মানিক, ঠাট্টা ঠুট্টি রেখে এখন কাজের কথা শোনো। এই মুন্ডুটা আমাদের কাছে কেন পাঠানো হয়েছে? নিশ্চয়ই আমাদের ভয় দেখানোর জন্য। খুনিরা আমাদের চেনে আর ভয়ও করে। তারা বলতে চায় যে আমরা যদি তাদের পথ থেকে সরে না দাঁড়াই তাহলে আমাদেরও এই দশাই হবে। বোধহয় তোমার আন্দাজ ভুল নয়, কিন্তু এখন কতগুলো কথা ভেবে দেখো। আমরা যেই মামলা হাতে নেব কালকের আগে আমরাই তা জানতাম না। সুতরাং এটা বোঝা শক্ত নয় যে খুনিরা আমাদের খোঁজ পেয়েছে পরে। কিন্তু পরে কখন? কাল রাতে আমরা যে তাদের জন্য ফাঁদ পেতেছি সে কথা নিশ্চয় তারা জানতো না, কারণ জানলে তারা কখনো ফাঁদে পা দিত না, আর সেটা জোর করেই বলা যায়। আর কাল রাতের ঘুটঘুটে অন্ধকারেও তারা আমাদের চিনতে পারেনি। তাহলে তারা কখন আমাদের আবিষ্কার করেছে? খুব সম্ভবত আজ সকালে। তোমার এই অনুমান ধরেই অগ্রসর হওয়া যাক। ভোর হওয়ার পর আমরা গঙ্গার ধারে অপেক্ষা করেছিলাম 8 ঘন্টার বেশি নয়। তারপর সেখান থেকে ফিরে আসতে লেগেছে আমাদের বড়জোর 15 মিনিট। সুন্দরবাবু অধীর স্বরে বললেন, তোমাদের জ্বালায় তো আর পারি না জয়ন্ত। এ কি 8 ঘন্টার 15 মিনিটের হিসাব রাখার সময়? সুন্দরবাবু, আপনি এখন আমাদের কথায় কান পাতবেন না। তার বদলে চা টোস্ট আর এগ পোচ নিয়ে ব্যস্ত থাকুন। এই কাটামুন্ডুর সামনে আমি খাবার খাবো? তাহলে চুপ করে বসে থাকুন, কারণ এখন খুনিদের আড্ডা আবিষ্কার করার চেষ্টা করছি। ছাই করছো। শোনো মানিক, দেখা যাচ্ছে আমরা সকাল হবার পর বাড়ির বাইরে ছিলাম মোট 45 মিনিট মাত্র। তাহলে আমাদের বুঝতে হবে যে ওইটুকু সময়ের মধ্যেই কেউ আমাদের দেখে ছুটে বাসায় গিয়ে স্পিরিট চোবানো মরার মাথা তুলে নিয়ে প্যাকিং বাক্সে পুড়ে তাড়াতাড়ি আমাদের আগে এখানে রেখে পালিয়েছে। মানিক উচ্ছ্বাসিত স্বরে বলে উঠল, সাব্বাস জয়ন্ত, সাব্বাস। 45 মিনিটের মধ্যে যে লোকটা এতগুলো কাজ করেছে সে নিশ্চয়ই আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে থাকে না। ঠিক তাই। আমার দৃঢ় বিশ্বাস তার আড্ডা গঙ্গা কি খালের ধার থেকে খুব কাছেই। দেখছো মানিক, আমাদের অনুসন্ধানের ক্ষেত্রটা কত ছোট হয়ে পড়ল। সুন্দরবাবু, আপনি কি বলেন? কিছুই না। তোমাদের বুদ্ধির দৌড় দেখে আমি হতভম্ব হয়েছি। এত সহজে এত বড় আবিষ্কার, আশ্চর্য। এখন কথা হচ্ছে, খাল আর গঙ্গার আশেপাশে বড় কম রাস্তা আর বাড়ি নেই। কোন রাস্তা আর কোন বাড়িতে গেলে আমরা খুনিদের আড্ডা খুঁজে বার করতে পারবো? ওটা কিন্তু খুঁজে বার করা অসম্ভব। জয়ন্ত প্যাকিং বাক্সটার দিকে অল্পক্ষণ নীরবে তাকিয়ে রইল, তারপর চুল ধরে মুন্ডুটাকে টেনে তুলল। প্যাক করার সময় মুন্ডুটার চারপাশে দেখছি কতগুলো খবরের কাগজ পুড়ে দেওয়া হয়েছে। মানিক, কাগজগুলো বের করে ফেলো তো। মানে কাগজগুলো টেনে তুলে দেখলো 3 দিনের 3খানা স্টেটসম্যান। জয়ন্ত মুন্ডুটাকে আবার বাক্সর ভিতর রেখে বলল, অতএব ধরে নেওয়া যেতে পারে খুনিদের দলের কেউ নিয়মিতভাবে স্টেটসম্যান পড়ে। তাহলে আমরা কোনো মূর্খ সাধারণ অপরাধীর পাল্লায় পড়িনি। তার পেটে অন্তত কিঞ্চিত ইংরেজি বিদ্যা আছে। হয়তোবা সে স্টেটসম্যানের বাধা গ্রাহক। বলতে বলতে সে দ্রুতপদে ঘর থেকে বেরিয়ে গেল। সুন্দরবাবু ভ্যাবাচাকা খেয়ে বললেন, জয়ন্ত মন ছুটে পাগলের মতো হঠাৎ কোথায় গেল? বোধহয় আপনার জন্য চা আনতে। মিনিট 15 পরে জয়ন্ত ফিরে এসে বলল, আমি স্টেটসম্যান অফিসের এক বিশেষ বন্ধুকে ফোন করতে গিয়েছিলাম। কেন? আমি জানি এ অঞ্চলের খুব কম বাঙালি স্টেটসম্যানের বাধা গ্রাহক।
সুতরাং গঙ্গার খালের সঙ্গমস্থলের কাছাকাছি রাস্তাগুলোর মধ্যে স্টেটসম্যানের কোন কোন নিয়মিত গ্রাহক আছেন, ফোনে সেই খবরটাই জানবার চেষ্টা করছিলাম। কি জানতে পারলে? জন কয়েক গ্রাহকের নাম আর ঠিকানা জানতে পেরেছি। তারপর? একজনের কিছু সন্ধান নিতে হবে। তার নাম সত্যচরণ চৌধুরী। তিনি 15 নং বিষ্ণুবাবু লেনে থাকেন। বিষ্ণুবাবু লেন থেকে গঙ্গার ধারে যেতে বা আমার বাড়িতে মিনিট কয়েকের বেশি লাগে না। সুন্দরবাবু, আপনি কি এর মধ্যেই ভুলে গেলেন যে রামদার উপরে এ সরব খোদা আছে? কে বলতে পারে ওটা সত্যচরণ চৌধুরীর নামের আদ্যক্ষর নয়? হ্যাঁ, ঠিক। সেই রক্তাক্ত রুমালের কোণে ছিল IBB, এই 3টে অক্ষর। সুন্দরবাবু, আপনি এখানে এসকে নিয়ে মাথা না ঘামিয়ে থানায় গিয়ে খবর নিন রুমালে ধোপার মার্কার কোনো কিনারা হলো কিনা। সেই সন্ধেবেলায় জয়ন্তর ফোনটা টুংটুং করে বেজে উঠল। ফোনটা গিয়ে ধরল জয়ন্ত। হ্যালো। হুম। কি ব্যাপার সুন্দরবাবু? বিষম ব্যাপার। ধোপার খোঁজ পাওয়া গিয়েছে। এই অঞ্চলেরই ধোপা। তার সঙ্গে গিয়ে যা রুমাল তাকে গ্রেপ্তার করেছি। তার নাম ইন্দুভূষণ ব্যানার্জি। মার্চেন্ট অফিসে কেরানিগিরি করে। তার বাড়ির ঠিকানা কি? 15A বিষ্ণুপুর লেন। তোমার সত্যচরণ চৌধুরীর বাড়ির গায়েই তার বাড়ি। কিন্তু আপনি কি সত্য চৌধুরীর বাড়িতেও কোনো খোঁজ নিয়েছেন? না, বলো তো এক্ষুনি নি। না না, আপনাকে সেসব কিছুই করতে হবে না। খোঁজ জানেবার আমিই নিয়েছি। আপনি বরং ইন্দুভূষণকে নিয়ে আমার এখানে আসুন। এক্ষুনি যাচ্ছি। জয়ন্ত, আমার প্রাণটা ভারী খুশি হয়ে উঠেছে। কিল্লা মার দিয়া। ফোনের রিসিভারটা যথাস্থানে রেখে দিয়ে জয়ন্ত যেন আপন মনেই বলল, 15 নম্বর বিষ্ণুবাবু লেনে থাকে সত্যচরণ চৌধুরী, আর 15 নম্বরে থাকে ইন্দুভূষণ ব্যানার্জি। আশ্চর্য। সে ফোনে এইমাত্র যা শুনল মানিকের কাছে সব খুলে বলল। সিঁড়িতে দুমদাম পায়ের শব্দ। তারপরেই আবির্ভূত হলেন বিজয়ী বীরের মতো স্ফীত বক্ষে, দীপ্ত চক্ষে আর গর্বিত ভঙ্গিতে সুন্দরবাবু। তারপর দুজন পাহাড়ওয়ালাদের মধ্যে দেখা গেল হাতে কড়ি পরা আর কোমরে দড়ি বাঁধা অবস্থায় আসামিকে। সুন্দরবাবু সদম্বে বললেন, এই নাও ভায়া তোমার মুন্ডু শিকারী ইন্দু বাড়ুজ্জেকে। দেখছো তো কত চটপট করে কাজ হাসিল করে ফেললাম। তোমাদের শখের গোয়েন্দার সঙ্গে এই আমাদের তফাৎ। কিন্তু জয়ন্ত ও মানিক সুন্দরবাবুর মুখে সাবাসির কথা শুনছিল না। তারা অপলক দৃষ্টিতে বোবা বিস্ময়ের মতোই তাকিয়েছিল ইন্দু বাড়ুজ্জের দিকে। এই কি এতগুলো হত্যাকাণ্ডের অন্যতম নায়কের মূর্তি? তার অতিশয় লিকলিকে দেহখানা সামনের দিকে বেঁকে পড়েছে কুমড়োর ফালির মতো। একটা ঠেলা মারলেই বোধহয় ঠুনকো কাচের পেয়ালার মতো ভেঙে চুরমার হয়ে যেতে পারে। মুখখানা ভয়ে মরার মতো সাদা, আর চোখ দুটো তাড়া খাওয়া খরগোশের মতো স্ফীত। হাত পাগুলোও কাঁপছে থরথর করে। জয়ন্ত ও মানিকের তীক্ষ্ণ দৃষ্টির সামনে ইন্দু ধপাস করে মাটিতে বসে পড়ল এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সুন্দরবাবু হুমকি দিয়ে বললেন, থাক থাক, ঢের হয়েছে, আর মায়াকান্না কাঁদতে হবে না। জয়ন্ত দুপায় এগিয়ে নরম স্বরে বলল, তোমার নাম কি? অশ্রুকাতর কণ্ঠে আসামি বলল, শ্রী ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়। সুন্দরবাবু বললেন, শ্রী ইন্দুভূষণ না ছাই বিশ্রী ইন্দুভূষণ। জয়ন্ত জিজ্ঞাসা করল, তুমি কি করো? টমসন মরিসনের অফিসে চাকরি করি। কত টাকা মাইনে পাও? 60 টাকা। 15 নং বিষ্ণুবাবু লেনে তোমার সঙ্গে আর কে কে থাকে? আমার স্ত্রী, এক ছেলে আর এক মেয়ে। সত্য চৌধুরীর সঙ্গে তোমার আলাপ আছে? খুবই অল্প। তিনি জমিদার মানুষ। আমাদের মতো গরিব লোককে তিনি মোটেই কেয়ার করেন না। আচ্ছা ইন্দু, তুমি জানো তো কিছুদিন আগে গঙ্গার ধারে ডবল খুন হয়েছিল, আর সেখানেই তোমার একখানা রক্তমাখা রুমাল কুড়িয়ে পাওয়া গেছে? ইন্দু আবার কাঁদতে লাগলো। কাঁদছো কেন? ও রুমাল কি তোমার নয়? ইন্দু সে কথার কোনো জবাব না দিয়ে এবার হাউমাউ করে কেঁদে উঠল। ইন্সপেক্টর বাবু, আমি নির্দোষ। আমার কথা বিশ্বাস করুন। ইন্দু, কেঁদো না। যা জিজ্ঞেস করি ঠিকঠাক জবাব দাও। তুমি নির্দোষ হলে তোমার কোনো ভয় নেই। কি জিজ্ঞাসা করবেন করুন, আমি মিথ্যে বলবো না। ইস, উনি মিথ্যে বলবেন না, ধরমপুত্তুর। জয়ন্ত বলল, ইন্দু, ভালো করে মনে করে দেখো, কোনোদিন তোমার রুমাল হারিয়েছে? ইন্দু খানিকক্ষণ চুপ করে ভাবল, তারপর তাড়াতাড়ি বলে উঠল,
হ্যাঁ মশাই, মনে পড়েছে। কি? সপ্তাহখানেক আগে আমার ঘরের পাশে একটা রুমাল আশ্চর্য উপায়ে অদৃশ্য হয়েছিল। আশ্চর্য উপায়ে? আগে হ্যাঁ, সেই দিন আমার ময়লা জামা কাপড় ছাড়বার কথা। আমার স্ত্রী জামা কাপড় আলনায় ঝুলিয়ে রেখে একখানা রুমাল পাট করে রাখলো টেবিলের ওপরে। অফিসে যাওয়ার সময় খেয়ে দিয়ে উঠে আমি কিন্তু রুমালখানাকে আর খুঁজে পেলাম না। স্ত্রী বললেন হয়তো জোর হাওয়ায় সেটা হয়তো উড়ে গেছে। অগত্যা সে কথা আমাকে মানতেই হলো। যে টেবিলের উপর রুমালটা রেখেছিলে তার সামনে, অর্থাৎ খুব কাছেই একটা জানালা ছিল তো? কি আশ্চর্য, ঠিক বলেছেন, টেবিলের গায়েই জানলা আছে। জানালার বাইরে কি আছে? একটা খুব সরু গলি। তারপর? সত্যবাবুর বাড়ির বারান্দা। সেই বারান্দা থেকে ঝুঁকে পড়ে আমি কি তোমার জানলার ভেতর দিয়ে টেবিলের উপর হাত দিতে পারি? ইন্দু বিস্মিত স্বরে বলল, তা বলতে পারেন, কিন্তু আপনার এ কথার অর্থ কি? জয়ন্ত কোনো জবাব দিল না। সুন্দরবাবু বিরক্ত কণ্ঠে বললেন, জয়ন্ত, তুমি কি আমার মামলাটা ফাঁসিয়ে দেবার চেষ্টায় আছো? তুমি কি বলতে চাও? পাশের বাড়ি থেকে অন্য কেউ রুমালখানা চুরি করেছে? কেন? ভারী তো দামি জিনিস। আমি ইন্দুর একটা কথাও বিশ্বাস করি না। আমি সত্যিই বলছি ইন্সপেক্টর বাবু, আমার স্ত্রীকে জিজ্ঞেস করে দেখতে পারেন। নিশ্চয়ই জিজ্ঞেস করব। তোমার ঘর, টেবিল আর জালনাও দেখব। এই সেপাই, বদমাশটাকে ধরে নিয়ে চল। আমি এখনই ওদের বাড়িতে যাব। আমার চোখে ধুলো দেবার চেষ্টা, দেখাচ্ছি মজা। চলুন সুন্দরবাবু, আমরা আপনার সঙ্গে যাচ্ছি। আমি সত্য চৌধুরীর সঙ্গে একটু আলাপ করতে চাই। তুমি যা খুশি করতে পারো, কিন্তু দয়া করে আর আমাকে সাহায্য করতে এসো না। তুমি সাহায্য না করলেও আমার চলবে। সুন্দরবাবু আসামিকে নিয়ে প্রস্থান করলেন। মানিক বলল, জয়ন্ত, তুমি কি মনে করো ইন্দুর রুমাল সত্য চৌধুরী বা অন্য কেউ চুরি করেছে? হতে পারে। কিন্তু কেন? পুলিশকে বিপথে চালনা করবার জন্য। কিন্তু এ কথা এখন থাক। এসো আগে একটু চা খেয়ে চাঙ্গা হয়ে নি, তারপর সত্য চৌধুরীর বাড়ির দিকে যাত্রা করব। চা পান করে মিনিট 15 পরে জয়ন্ত ও মানিক যখন বাড়ি থেকে বেরোলো তখন রাত 10টা হবে। বিষ্ণুবাবু লেনের গলিতে ঢুকবার আগেই মাঝে পড়ে একখানা ছোট মাঠ। তারই ধার দিয়ে হঠাৎ যেতে যেতে তাদের কানে যেন একটা অদ্ভুত গোঙানি শব্দ ভেসে এলো। জয়ন্ত মানিক সচমকে এদিক ওদিক তাকাতে লাগলো। মানিক ভুরু কুঞ্চিত করে দেখে বলল, মাঠের ওপারে বস্তার মতোগুলো কি পড়ে রয়েছে? খালি পড়ে রয়েছে নয়, বস্তাগুলো ছটফট করছে। তারা এক দৌড়ে সেখানে গিয়ে হাজির হলো। অমনি একটা বস্তা থেকে আবার গোঙানির শব্দ এলো। বড় বড় 3টে চটের থলে, মুখগুলো বাঁধা। থলেগুলোর বাঁধন কাটতেই বেরিয়ে পড়ল সুন্দরবাবু ও 2 পাহারাওয়ালার মূর্তি, প্রত্যেকেরই হাত মুখ বাঁধা। জয়ন্ত সবিস্ময়ে তাড়াতাড়ি সুন্দরবাবুর মুখ ও হাত পা মুক্ত করে দিয়ে বলল, কি ভয়ানক, এ কি কাণ্ড! সুন্দরবাবু করুণ স্বরে হাঁপাতে হাঁপাতে বললেন, ওই তেমাথার মোড়ে আসতেই গলির ভেতর থেকে কারা যেন বেরিয়ে আমাদের হাত পা মুখ বেঁধে ফেলল। তারপর ঠোলের মধ্যে পুড়ে আমাদের মাঠে নিয়ে গিয়ে সরে পড়ল। তাদের দেখতে পাননি? কি করে দেখবো ভাই? দেখো না, ওখানকার গ্যাসবাতি দুটোই নিভিয়ে রেখেছে, ঘুটঘুটে অন্ধকার। ইন্দু? ইন্দু কোথায় গেল? লম্বা দিয়েছে। পাপি কখনো সত্যি কথা কয়? তুমি সেই শয়তানের কথাই ভুললে বলেই তো আমার এই দুর্দশা। নইলে আজ রাত্রে কি আমি আর এমুখো হতাম? তারই দলবল এসে তাকে ছিনিয়ে নিয়ে উদ্ধার হয়েছে। হায় হায়, হাতে পেয়েও হারালাম। জয়ন্ত অবাক হয়ে ভাবতে লাগলো, মানুষ চেনা কি এতই শক্ত? তার চোখেও ইন্দু ধুলো দিল। জয়ন্ত মানিকা দাঁড়ালো না, হনহন করে বিষ্ণুবাবুর গলির দিকে এগোতে থাকলো। জয়ন্ত যেতে যেতে বলল, মানিক, খুব সাবধান। এই গলিটা সাপের মতো ক্রমাগত পাক খেয়ে এঁকে বেঁকে গেছে। প্রতি মোড়েই অতর্কিতে আমাদের উপর আক্রমণ হতে পারে। রিভলভারটা তৈরি রাখ। তারা বিষ্ণুবাবুর লেনে 15 নম্বর বাড়ির সামনে এসে দাঁড়াতেই শুনতে পেল ভেতর থেকে মেয়ে গলার কাতর কান্না। জয়ন্ত বলল, নিশ্চয়ই ইন্দু বারুজ্যের বউ, স্বামীর জন্য কাঁদছেন। বোঝা যাচ্ছে তাহলে ইন্দু এখনো বাড়ি ফেরেনি, আর তার পালানোর খবর এখনো এখানে এসে পৌঁছয়নি। তার পূর্বপরিচিত মুদির ঝাঁপ বন্ধ করার চেষ্টায় আছে। সে মুদির কাছে গিয়ে বলল, কি হে বাপু,
ওই বাড়ির ইন্দুর কোনো খবর রাখো? ইন্দুবাবু? হ্যাঁ, তিনি তো আমার খদ্দের। আহা, অমন নিরীহ ভদ্রলোক আমি আর দেখিনি, কিন্তু কেন জানি না আজ পুলিশ এসে তাকে ধরে নিয়ে গিয়েছে। এখনো ছাড়েনি? পুলিশ কি সহজে ছাড়ে বাবু? জানেন না, বাঘে ছুলে 18 ঘা। শুনছেন না, তার স্ত্রী তাই কাঁদছেন। সত্য চৌধুরী এখন বাড়িতে আছেন কি? জমিদার বাবু? না, হঠাৎ কি জরুরি তার পেয়ে সন্ধ্যের গাড়িতেই তিনি দেশে চলে গেছেন। বাড়িতে আছে খালি একজন বুড়ো দারোয়ান। আমি যাই মশাই, রাত হলো, নমস্কার। মতি চলে গেল। জয়ন্ত সেখানে দাঁড়িয়ে সত্য চৌধুরীর বাড়ির দিকে তাকিয়েই রইল। বাড়িখানা বেশ বড়সড়, তেতলা, কিন্তু তার সমস্ত জানলাই বন্ধ। বাড়ির কোথাও কোনো আলোর চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। মানিক বলল, সত্য চৌধুরী লোকজন নিয়ে সরে পড়ল কেন? সে কি আন্দাজে বুঝে নিয়েছে যে আমরা তাকে সন্দেহ করছি? কিন্তু জয়ন্ত সে কথার উত্তর না দিয়ে বলল, দেখো মানিক, সত্য চৌধুরীর বাড়ির পাশের ওই হাত তিনেক চওড়া কানা গলিটা, গলির ওই পাশেই ইন্দুর বাড়ি। ওইগুলিতে দেখবার কি আছে? কিছুই নেই, অন্ধকার ছাড়া। আমরা এবারে ওই গলির ভিতর ঢুকবো। কি আশ্চর্য! কেন হে? সঙ্গে এলেই দেখতে পাবে। জয়ন্তের সঙ্গে গলির মধ্যে ঢুকে মানিকও টর্চের আলো জ্বেলে দেখে সে পথে আবর্জনার কোনো অভাব নেই। জয়ন্ত হঠাৎ দাঁড়িয়ে পড়ে, বলল, মানিক, আজ আমরা সত্য চৌধুরীর বাড়ির ভিতরে বেড়াতে যাব। কি করে? গায়ের জোরে। এই দেখো, এখানকার এই জানলাটা খোলা আছে। তুমি জানো তো, এরকম লোহার রেলিং আমার কাছে মোমের মতো নরম। মানিকের আগে জয়ন্তের আসরিক শক্তির অনেক প্রমাণ পেয়েছে, সুতরাং কিছুমাত্র অবাক হলো না। সে খালি বলল, চোরের মতো বাড়িতে ঢুকে তুমি কি করতে চাও? দেখতে চাই নতুন কোনো সূত্র মেলে কিনা। সত্য চৌধুরী তার দলবল নিয়ে কোথায় গেছে জানি না। বাড়িতে খাটিয়ায় শুয়ে ঘুমাচ্ছে মাত্র একজন বুড়ো দারোয়ান। লুকিয়ে খানা তাল্লাশির এমন সুযোগ আর মিলবে না। টর্চের আলো ফেলে দেখা গেল সেটা হচ্ছে সম্ভবত দারোয়ানের রান্নাঘর। ঘরের দরজা খোলাই ছিল। ঘর থেকে বেরিয়ে দুজনে গিয়ে পড়ল দালানে, তারপরেই উঠোন, এবং তারই এক কোণে খাটিয়ার ওপর লম্বা হয়ে পড়ে আছে দারোয়ানের ঘুমন্ত মূর্তি। বাড়ির ভেতরে কোথাও কোনো আলো নেই, কোনো শব্দ নেই। দুজনে পা টিপে গিয়ে ওঠবার সিঁড়ি খুঁজে পেল, কাঠের বাহারি সিঁড়ি। তারা আশেপাশের দেওয়ালে কতগুলো বড় বড় ফটো টাঙানো। টর্চের সাহায্যে ফটোগুলো দেখতে দেখতে জয়ন্ত চুপি চুপি করে বলল, মানিক, ভালো করে এই ছবিখানা দেখো। বাঘের চামড়ার উপর বসে আছে বিরাট বক্ষ, বিপুল বপু, এক সুদীর্ঘ পুরুষ, পরনে মাত্র একটিখানি কোপনি, মাথায় লম্বা চুল, কপালে ত্রিপুণ্ডক, আর গলায় মস্ত মস্ত রুদ্রাক্ষের মালা। ফটোতেও বেশ বোঝা যাচ্ছে তার গায়ের রং মোষের মতো কালো। বুকের ও পেটের মাংসপেশিগুলো দেখলে বোঝা যায় তার দেহে নিশ্চয়ই সিংহের মতো বল। জয়ন্তর মানিক আবার উপরে উঠতে লাগলো। দোতলার দালানে উঠে তারা যে প্রথম ঘরখানা পেল, তার দরজা তালা বন্ধ। পাশের ঘরখানা খোলা বটে, কিন্তু সেখানে খান্দুয়েক খাট আর খান্দুয়েক চেয়ার ছাড়া আর কিছুই নেই। আর তার পাশের ঘরখানা মস্ত হল ঘরের মতো, এবং সে ঘরেও অনেক আসবাবপত্র রয়েছে। কোথাও মার্বেলের গোল টেবিল, কোথাও সাধারণ লেখাপড়া করবার টেবিল, কোথাও সোফা, কোচ, ইজি চেয়ার, আবার কোথাও বড় বড় আলমারি। এই সাজানো গোছানো ঘরটা দেখলেই বোঝা যায় এখানে যে থাকে সে খুব গোছানো লোক। টেবিলের তলায় রয়েছে থাক থাক খবরের কাগজ। জয়ন্ত গিয়ে দেখল সেগুলো স্টেটসম্যান কাগজ, ফেলে না দিয়ে এক জায়গায় গুছিয়ে রাখা হয়েছে। হঠাৎ তার চোখ দুটো যেন অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠল। সেখানে বসে পড়ে একখানা কাগজ তুলে তারিখটা দেখতে দেখতে সে আপন মনেই বলল, গেল মাসের সব কাগজ এখানে রয়েছে। কেবল এপ্রিল মাসের 23, 24 আর 25 এই 3টে তারিখের কাগজ নেই। কিন্তু ঠিক ওই 3খানা কাগজ আজ সকালে আমি উপহার পেয়েছি কাটামুন্ডুর সঙ্গে। মানিকও চমকে ওঠে। জয়ন্ত হাসি মুখে বলল, মানিক, আমাদের এখানে আসা সার্থক হলো। সাধারণ পুলিশ ডিটেকটিভের মস্ত কী দোষ জানো? তারা কেবল বড় বড় প্রমাণ খুঁজতেই ব্যস্ত, ছোট ছোট প্রমাণ তাদের চোখেই পড়ে না। সুন্দরবাবু এখানে এলে ওই খবরের কাগজগুলোর দিকে ফিরেও তাকাতেন না,
অথচ ওর মধ্যে আজ আবিষ্কার করা গেল কত বড় দরকারি সূত্র। এই বাড়িতে যারা থাকে আজ সকালে তারা এই ঘরে বসেই একটা কাটা মুন্ডুকে 3খানা খবরের কাগজ দিয়ে মুড়ে প্যাকিং বাক্সে পুড়ে আমাদের কাছে রাক্ষসে ভেট পাঠিয়েছে। এই প্রমাণ হয়তো আদালতের গ্রাহ্য হবে না, কিন্তু এত দ্বারা স্পষ্ট বুঝতে পারছি যে আমরা এখন নৃমুণ্ড শিকারীর বাড়িতেই অযাচিত অতিথিরূপে প্রবেশ করেছি। কি বলো মানিক, আমার অনুমান কি তোমার মনে লাগছে? মানিক অভিভূত কণ্ঠে বলল, জয়ন্ত, তোমার প্রতিভাকে আমি নমস্কার করি। মাত্র একদিনের চেষ্টায় তুমি এত দূর আবিষ্কার করে ফেললে, এটা মনে হয় শার্লক হোমসেরও গর্বের বিষয়। দুর্গম অরণ্যে পথহারা ক্ষুধার্ত পথিক দেখতে পেল দূরে একটা কুণ্ডলি পাকানো ধোঁয়ার রেখা আকাশে উড়ে যাচ্ছে। দেখেই তার খুব আনন্দ হলো, কারণ দূরে কোথাও আগুন জেলে রান্না হচ্ছে তারই প্রমাণ এই ধোঁয়া রেখা। কিন্তু ক্ষুধার্ত পথিকের সে আনন্দ স্বল্পজীবী হয়, যদি না সে পথ খুঁজে আগুনের কাছে যেতে পারে। সমস্ত প্রমাণেরই ওই রকম মূল্য। আমাদের হাতে অনেকগুলো প্রমাণ ছিল, যেমন রুমাল, রামদা, স্টেটসম্যানের 3টে কপি, কাটা মুন্ডু প্রভৃতি। কিন্তু এসব প্রমাণই ওই ধোঁয়ার মতো ব্যর্থ হবে যদি না এদের উৎপত্তিস্থল আবিষ্কার করতে পারি। গোয়েন্দার কাজ কেবলমাত্র প্রমাণ আবিষ্কার করা নয়, সেসব প্রমাণ হাতে নাতে কাজে না লাগাতে পারলে তার কর্তব্য পালন করা হয় না। কিন্তু আমি বলতে বলতে সে হঠাৎ থেমে পড়ল। জয়ন্তের কথা শুনতে শুনতে মানিক তার টর্চের আলোটা বুলিয়ে চারিদিকটা ভালো করে দেখে নিচ্ছিল। এখন টর্চের আলোর মধ্যে এসে পড়েছে মস্ত বড় একটা কাঁচের জার, আর তার ভেতরে টলটল করছে সাদা জলের মতো কোনো পদার্থ। জয়ন্ত একলাফে সেখানে গিয়ে বলল, মানিক, আলোটা ভালো করে ধরো তো। কাঁচের জারটা লম্বায় 1.5 হাত ও চওড়ায় 1 হাত, এবং খালি একটা জারই নয়, 4-4টে জার একই রকমভাবে সাজানো, আর প্রত্যেকটি জারের মধ্যেই রয়েছে সাদা জলের মতো কি একটা যেন। একটা জারের কাছে ঢাকনা খুলে ঘ্রাণ নিয়ে জয়ন্ত গম্ভীর স্বরে বলল, জারের ভেতরে রয়েছে স্পিরিট। আমরা যে কাটা মুন্ডু বকশিস পেয়েছি তাও যে স্পিরিটে ভেজানো ছিল সে প্রমাণও পাওয়া গেছে। এই জারগুলোর যে কোনোটার মধ্যে সেই কাটা মুন্ডুটার ঠাঁই হতে পারে। আচম্বিতে দরাম করে একটা দরজা খোলার শব্দ শুনে তারা দুজনে দারুণ চমকে উঠল। জয়ন্ত তীরবেগে ঘর ছেড়ে দালানে বেরিয়ে পড়ে প্রায়ান্ধকার উঠোনের দিকে দৃষ্টিপাত করে বলল, মানিক, দুমদাম করেও কি ছুটে যাচ্ছে? আমি ভূত মানি না, কিন্তু ওটা মানুষের মূর্তিও নয়। ততক্ষণে মানিকও দালানের ধারে গিয়ে ঝুঁকে পড়েছে। সেও আতঙ্কগ্রস্ত কণ্ঠে বলে উঠল, জয়! অন্ধকারে সবই আবছায়ের মতো দেখা যাচ্ছে বটে, কিন্তু কি তা বোঝা যাচ্ছে না। মানিক, মূর্তিটা যে সিঁড়ির দিকে গেল। ওই শোনো, সিঁড়ির উপরে যেন মত্ত অস্থির পদশব্দ। মূর্তি আমাদেরই আক্রমণ করতে আসছে। উঠোনের ওপর থেকে কতগুলো লোক এখানে ছুটে আসছে। উঠোনের ওপর থেকে অনেকগুলো লোক ছুটে আসছে। জয়, আমরা ফাঁদে পড়েছি। হ্যাঁ মানিক, ফাঁদে পড়েছি বটে, কিন্তু এখনো পালাবার উপায় আছে। বলেই সে সিঁড়ির দরজার দিকে বেগে ছুটে গেল এবং পর মুহূর্তেই দরজার পাল্লা দোকানে টেনে বন্ধ করে শিকড় লাগিয়ে দিল। মানিক, টর্চটা জ্বালো। টর্চের আলোয় দেখা গেল দালানের কোণেই তেতলায় উঠবার সিঁড়ি। মানিক, তেতলায় চলো। দুজনেই দ্রুতপথে তেতলার বারান্দায় গিয়ে উঠল। সেখানেও সিঁড়ির মুখে আরও একটা দরজা ছিল এবং সে দরজাটাও বন্ধ করে দিল। বারান্দার পাশাপাশি দুটো ঘর, একটা ঘরের দরজার বাইরে থেকে তালা লাগানো আর আরেকটা ঘরের দরজা খোলা। জয়ন্ত বারান্দার এদিক থেকে ওদিকে ছুটে গিয়ে আবার ফিরে এসে বলল, কি মুশকিল, এখান থেকে ছাদে উঠবারও সিঁড়ি নেই, নামবার পথও বন্ধ। মানিক হতাশভাবে ঘাড় নেড়ে বলল, না জয়ন্ত, ওই শোনো, আমাদের বন্ধুরা নামবার পথ খুলে দেওয়ার চেষ্টা করছে। দোতলার দরজায় বিষম জোরে ঘন ঘন আঘাতের শব্দ শোনা গেল। জয়ন্ত চিন্তিতভাবে বলল, সিঁড়ির দরজা ভেঙে যারা উপরে উঠতে চায় তাদের সঙ্গে আছে সেই মূর্তিটাও। একটু আগে আমরা বোধহয় সত্য চৌধুরীকেই দেখেছি। মনে হলো সেও তোমার মতোই 7 ফুট লম্বা, আর তাকেও আমরা অন্ধকারে উঠোন দিয়ে ছুটে যেতে দেখেছি। না মানিক, না, যদিও স্পষ্ট করে কিছু দেখতে পাইনি, তবু জোর করে বলতে পারি সে মূর্তির মধ্যে একটু মনুষ্যত্ব ছিল না। মানুষ তেমনভাবে ছোটে না। সিঁড়িতে ওর পায়ের শব্দ শুনেছি,
মানুষের পায়ের শব্দও অত ভারী হয় না। কি আশ্চর্য! তাহলে ওটা কি? তোমার প্রশ্নের জবাব এখনই পাবে। শুনছো না, দোতলার সিঁড়ির দরজা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ওরা উপরে আসছে, এখন আমরা কি করব? কিংকর্তব্য বিমূঢ়ের মতো দুজনেই খোলা ঘরটার মধ্যে ঢুকে পড়ল। জয়ন্ত ভেতর থেকে সেই দরজাটাও বন্ধ করে দিল। রাস্তার দিকে জানালার কাছে গিয়ে জয়ন্ত দেখল নিঝুম রাতের শূন্যপথ খাঁ খাঁ করছে, কোথাও কোনো জনপ্রাণীর সাড়া নেই। জয়ন্ত চিৎকার করে ডাকল, পুলিশ, পুলিশ, পুলিশ! কিন্তু সে অঞ্চলে কোনো পুলিশের অস্তিত্ব আছে বলে মনে হলো না। তারপরেই দরজার উপরে পড়ল প্রকাণ্ড একটা ধাক্কা। প্রথম ধাক্কাতেই দরজাটা ভেঙে পড়ে আর কি। জয়ন্ত এক লাফে বারান্দার একটা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ডান হাতে রিভলভারটা বার করে হঠাৎ জানালার একটা পাল্লা খুলল, কয়েকবার গুলি চালিয়েই আবার পিছনে চলে এলো। অন্ধকারে কারোর দিকে লক্ষ্য স্থির করতে পারেনি বটে, কিন্তু আচম্বিতে আর্তনাদ শুনেই সে বুঝে নিল তার রিভলভারের অন্তত একটা গুলি যথাস্থানে গিয়ে হাজির হয়েছে। শোনা গেল অনেকগুলো পায়ের শব্দ। তারা বুঝল শত্রুরা প্রাণের ভয়ে বারান্দার ওপর দিয়ে পালিয়ে যাচ্ছে। জয়ন্ত তাদের শুনিয়ে খুব চেঁচিয়ে বলল, মানিক, তুমিও রিভলভার তৈরি করে রাখো। বারান্দায় যে আসবে তাকেই আমরা কুকুরের মতো গুলি করে মারব, সহজে আমরা প্রাণ দেব না। আচম্বিতে কর্কর শব্দে বজ্র ভীষণভাবে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে জাগ্রত হলো ঝটিকার ভৈরব হুঙ্কার। জয়ন্ত বলল, বাইরে থেকে সাহায্য পাবার যেটুকু আশা ছিল তাও গেল। এ গোলমালে সিংহ গর্জন করলেও কে শুনতে পাবে না। মানিক কিছু না বলে টর্চের আলোটা ঘরের চারিদিকে আরও একবার ঘুরিয়ে দেখল। তারপর হঠাৎ চাপা গলায় বলে উঠল, জয় জয়, টেলিফোন! জয়ন্তের প্রাণ যেন আনন্দে নেচে উঠল। তাই তো, ঘরের কোণায় একটা টেবিলের ওপর একটা টেলিফোন রয়েছে যে। তারপর ছুটে গিয়ে টেলিফোনটার কাছে গিয়ে রিসিভারটা তুলে নিল। বড়বাজার 2031, ইয়েস প্লিজ। হ্যালো থানা, সুন্দরবাবু কোথায়? ঘুমাচ্ছেন? এখনই তাকে জাগিয়ে দিন। আমার নাম? হ্যাঁ, জরুরি দরকার। 25 নম্বর বিষ্ণুবাবু লেনে এসে আমরা বন্দি হয়েছি। হ্যাঁ, সেই কাটামুন্ডুর মামলায়। আমরা তেতলার একটা ঘরের ভেতরে আছি। ওরা দরজা ভাঙবার চেষ্টা করছে। পুলিশের আসতে দেরি হলেই আমরা মারা পড়ব। আসতে কত দেরি হবে? আন্দাজ আধ ঘন্টা হয়তো আমরা আত্মরক্ষা করতে পারবো, কারণ আমাদের কাছে দুটো রিভলভার আছে। কিন্তু কিসে কি হয় বলা যায় না। ওরা দলে বেশ ভারী। আরও তাড়াতাড়ি আসবার চেষ্টা করুন। হ্যাঁ, 15 নম্বর বিষ্ণুবাবু লেনের সত্য চৌধুরীর বাড়ি, একেবারে তেতলায়। জয়ন্তের মুখের কথা শেষ হওয়ার আগেই ঘরের মধ্যে গুড়ুম করে বেজায় একটা শব্দ হলো, আর তারপরে বিষম একটা দুর্গন্ধ। জয়ন্তের হাত থেকে রিসিভারটা পড়ে গেল সশব্দে মেঝে। রাস্তার ধারে জানালার কাছে সরে এলো সে। মানিক, শিগগির এদিকে জানলার ধারে এসো। বারান্দার জানলা দিয়ে ওরা বিষাক্ত গ্যাস বোমা ছুড়েছে। কিন্তু গ্যাসের ঝাঁজে মানিকের মাথা তখন বউ বউ করে ঘুরছে, কারণ বোমাটা ফেটেছে তারই কাছে। টলতে টলতে কয়েক পা এগিয়ে এসেই সে অবশ্যই মাটিতে বসে পড়ল। জয়ন্তও জানালার কাছে গিয়ে রক্ষা পেল না। সে আচ্ছন্ন অবস্থায় শুনল ঘরের বন্ধ দরজা প্রচণ্ড ধাক্কায় ধড়াস করে খুলে গেল। কলকাতার নির্জন পথে পাগলা ঝোড়ো হাওয়া গো গো করে ছুটে বেড়াচ্ছে, হুড় হুড় করে জল ঢালছে, আর কালো মেঘ যেন হুঙ্কার ছাড়ছে আর ছাড়ছে। 15 নম্বর বিষ্ণুবাবু লেন। আকাশের অন্ধকারের সঙ্গে মিলে গেছে গলির অন্ধকার, কারণ পথের গ্যাসের আলোগুলো কারা যেন নিভিয়ে দিয়েছে। সুন্দরবাবু বললেন, গতিক সুবিধের নয় মনোহর। আগে কেন স্যার? গ্যাসের আলো নেভানো। আজ সন্ধ্যায় ওই কায়দাতেই ওরা আমায় ফাঁদে ফেলেছিল। অন্ধকারের ভেতরে শত্রুরা লুকিয়ে আছে। বড়ই মুশকিল স্যার, তাড়াতাড়িতে টর্চটা আনা হয়নি। রিভলভার বার করো, সিপাহীদের লাঠি বাগিয়ে ধরতে বলো। ওই দেখো, 15 নম্বর বাড়ির তেতলায় একটা আলো জ্বলছে। কাদের যেন ছায়াও সরে যাচ্ছে। ওরা ভেবেছে আজ রাত্রে আমরা আসবো না। জয়ন্তর মানিককে খুন করে ধীরে সুস্থে ওরা সবাই সরে পড়বে।
তবে আমাদের আর দেরি করা উচিত নয়। ওই দেখুন স্যার, বাড়ির নিচে অন্ধকারে দেখা যাচ্ছে কারা যেন নড়ে চড়ে বেড়াচ্ছে। হঠাৎ তেতলার আলো নিভে গেল। মনে হলো বিশ্বব্যাপী অন্ধকার হাঁ করে লোকটাকে গিলে ফেলল। সুন্দরবাবু চিৎকার করে উঠে বললেন, ওরা টের পেয়েছে আমরা এসেছি। সবাই দৌড়ে বাড়ির ওপরে গিয়ে পড়ো। সদর দরজা বন্ধ থাকলে লাথি মেরে ভেঙে ফেলো। যাকে পাবে তাকেই গ্রেপ্তার করবে, যে বাধা দেবে তাকেই গুলি করবে। তখন ঝড় বিদায় নিয়েছে, কিন্তু বৃষ্টি পড়ছে ঝমঝম করে। সুন্দরবাবু শত্রুদের ভয় দেখানোর জন্য আকাশের দিকে রিভলভার তুলে একবার আওয়াজ করলেন, আর তারপরে মনে হলো শত্রুরা যেন ভয় পেয়েছে, কারণ বাড়ির নিচে যারা নড়ে চড়ে বেড়াচ্ছিল তাদের আর কোনো দেখা বা সাড়া পাওয়া গেল না। সদর দরজা খোলা। সুন্দরবাবু বললেন, মনোহর, দুজন সেপাইকে এখানে পাহারায় রেখে বাড়ির ভেতরে দল বেঁধে ঢুকে পড়ো। আগে স্যার, এখানে বোধহয় জনপ্রাণী নেই। আসামিরা লম্বা দিয়েছে। লম্বা দিলেই হলো? একমাত্র তেতলায় আলো জ্বলতে দেখেছি। এর মধ্যে যাবে কোথায়? চলো তেতলায়। জয়ন্ত তো ফোনে আমাদের তেতলাই যেতে বলেছে। আগে হ্যাঁ স্যার, তেতলার দিকে যাব কোন দিক দিয়ে? অন্ধকারে তো কোনো দিকই বোঝা যাচ্ছে না। মনোহর, অকাট্য প্রমাণ পেলাম তুমি একটা আস্ত গাড়ল। কোন আক্কেলে আলোর ব্যবস্থা করলে না বলো দেখি? বলি, সিগারেট টিগারেট তো খাও, পকেটে দেশলাই আছে তো? আগে না স্যার। কথায় কথায় তো আজ্ঞে আজ্ঞে করো না তো, ভালো লাগে না। এ কি বিদঘুটে অন্ধকার রে বাবা। সেই সঙ্গে মস্ত একখানা গাড়ল আমার ঘাড়ে চেপেছে। আমি এখন কাকে সামলাই? আগে স্যার, অত ব্যস্ত হবেন না, একটু ভেবে দেখা যাক। এই তো সদর দরজা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা লম্বা পথ বলেই মনে হচ্ছে। পথের শেষে একটা উঠোন থাকাই সম্ভব। উঠোনের আমি খালি এগিয়ে যেতে চাই। যেদিকে হোক এগিয়ে চলো। এই সেপাইরা, এগিয়ে চলো। পাহারাওয়ালা আবার জুতো বাজিয়ে এগিয়ে চলল। 3-4 সেকেন্ড পরে সুন্দরবাবু বললেন, এই সেপাইরা, দাঁড়াও। তারা দাঁড়িয়ে পড়ল। কান খাড়া করে শোনো তো মনোহর, ওপর থেকে কি দুমদুম করে নিচের দিকে নেমে আসছে না? মনোহর কান খাড়া করে কি শুনল জানি না, কিন্তু চমকে উঠে বলল, আগে হ্যাঁ, আসছে স্যার। কি আসছে? আগে বুঝতে পারছি না স্যার। হাতি যদি সিঁড়ি দিয়ে নামতে পারতো তাহলে বোধহয় এইরকমই শব্দ হতো, কিন্তু সেটা তো অসম্ভব। হাতি আবার কবে সিঁড়ি দিয়ে নামে স্যার? হাতি কখনো সিঁড়ি দিয়ে নামে না, তবু অমন শব্দ হয় কেন? শব্দটাকে যে ভয়ানক বলে মনে হচ্ছে। শব্দটা যে একেবারে নিচে নেমে এসেছে। শব্দটা যে নিচে নেমে আমাদের দিকেই আসছে। তারপরেই বাদল এক বর্ণনাতীত কুরুক্ষেত্র কাণ্ড, আর একটা অজানা ক্রুদ্ধ গর্জন, এবং সঙ্গে সঙ্গে পাহারাওয়ালাদের আর্তনাদ। সুন্দরবাবু অন্ধকারে রিভলভারটাও ছুটতে পারলেন না, পাছে সেপাইদের কারো গায়ে যদি গুলি লাগে। আচম্বিতে বিদ্যুৎ চমকালো, এবং সুন্দরবাবু দেখতে পেলেন সদর দরজার সামনে একটা অতি ভয়ানক এক দানব মূর্তি। এর পরে আর কোনো ভদ্রলোক সেখানে থাকে? পেছন ফিরে দৌড়তে শুরু করলেন। সঙ্গে সঙ্গে পেছনে অনেকগুলো পায়ের শব্দ। শত্রুরা তাকে ধরতে আসছে। ছিদ্রহীন অন্ধকারে এমন দ্রুতগতির বিপদ অনেক। সুন্দরবাবু হয়তো অনুসরণকারীদের নাগালের বাইরে চলে গেলেন, কিন্তু তারপরেই বুঝলেন যে একটা ঢালু জায়গা দিয়ে তিনি হুড়মুড় করে নিচের দিকে নেমে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন তিনি? আর সেই অবস্থাতেই তিনি শুনতে পেলেন পিছন থেকে কে যেন স্যার স্যার করে চিৎকার করছে। হঠাৎ সুন্দরবাবু সামনে দেখতে পেল একটা খাল, কিন্তু গতির বেগ সামলাতে না পেরে অগাধ জলে গিয়ে পড়লেন তিনি। ডাঙায় দাঁড়িয়ে অন্ধকারে মনোহর ষাঁড়ের মতো চেঁচাতে লাগলো, এই চন্দন সিং, এপারে দোবে চৌবে, আমাদের স্যার জলে পড়ে গেছেন, শিগগিরই টেনে তোল। সুন্দরবাবু আকুল স্বরে ডাকলেন, ও মনোহর, আমি যে 2-3 মিনিটের বেশি জলে ভাসতে পারি না, শিগগির এসে আমায় ধর। আগে স্যার, আমিও তো একটুও সাঁতার জানি না স্যার। আপনি কি এখনও ওপরে ভেসে আছেন, না ডুবে ডুবে জল খাচ্ছেন স্যার? যাই হোক, সুন্দরবাবুরা সেই বাড়িতে যাওয়ার কোনো সাহস হলো না। অতঃপর তিনি দলবল নিয়ে ফিরে এলেন। সকালবেলায় মেঘেরা বিদায় নিল না বটে, কিন্তু আকাশ ধরল। সুন্দরবাবু যথাসময়ে ইউনিফর্ম পরে খানিকক্ষণ পায়চারি করলেন। তার মুখে গভীর চিন্তার আভাস।
হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সুন্দরবাবু দ্রুতপদে নিচে নেমে এসে টেলিফোনের রিসিভারটা তুলে নিলেন। হ্যালো, কে? বিমলবাবু কি? নমস্কার, কি করছেন? কুমারবাবু আর বাঘার সঙ্গে চা পান করছেন? আচ্ছা, আপনারা দুই বন্ধুতে একবার থানায় আসতে পারেন কি? হ্যাঁ, এখনই। কি দরকার? সব কথা পরে শুনবেন। এখন শুধু এইটুকু জেনে রাখুন, আমরা এক কিম্ভূত কিমাকারের হাতে পড়েছি। হ্যাঁ মশাই, কিম্ভূত কিমাকার। তাকে ভূতও বলতে পারেন, রাক্ষসও বলতে পারেন, আবার দানবও বলতে পারেন। আসছেন? আচ্ছা। শেষ চাটুকু দুচুমুকে নিঃশ্বাস করে কুমার বলল, সুন্দরবাবু আবার হঠাৎ কী বিপদে পড়লেন হে? ড্রয়ার খুলে রিভলভারটা বার করে পকেটে ফেলে বিমল বলল, থানায় গেলেই জানা যাবে, চলো। রাস্তায় বেরিয়ে কুমার বলল, খবরের কাগজে দেখেছি সুন্দরবাবু এখন নিমণ্ড শিকারীর মামলা নিয়ে ব্যস্ত আছেন। আমাদের ডাক পড়েছে বোধহয় সেই জন্যই। কিন্তু সুন্দরবাবুর বন্ধু ডিটেকটিভ জয়ন্ত থাকতে আমাদের ডাক পড়বে কেন? আমরা তো হচ্ছি অ্যাডভেঞ্চারার। আরে বাঘা, তোকে তো ডাকিনি রে, তুই কেন এলি? বাঘা সে প্রশ্নের জবাব দেওয়ার উচিত মনে করলো না। লেজ নাড়তে নাড়তে তাদের আগে যেতে লাগলো। বাঘাকে দৃঢ় প্রতিজ্ঞ দেখে তারাও কিছু বলল না। থানায় ঢুকতেই সুন্দরবাবু ছুটে এলেন সবেগে। তাড়াতাড়ি বিমলের হাত দুটো চেপে ধরে তিনি বললেন, ভয়ানক কাণ্ড বিমলবাবু, ভয়ানক কাণ্ড। জয়ন্ত আর মানিক বোধহয় বেঁচে নেই। বিমল প্রথমটা স্তম্ভিতের মতোই চুপ করে রইল। অল্প দিনের মধ্যেই পরস্পরের সঙ্গে গভীর বন্ধুত্ব হয়ে উঠেছে। কাজে খবরটা শুনে তার বুকের ভিতরে যেন একটা ধাক্কা লাগলো। কুমার বলল, কেন, তাদের কি হয়েছিল? তারা নির্মণ্ড শিকারীদের পাল্লায় পড়া মানেই তো তাদের মুন্ডু উড়ে যাওয়া। বিমল বলল, আচ্ছা, সব কথা খুলে বলুন দেখি। সুন্দরবাবু বললেন, এখানে দাঁড়িয়ে খুলে বলবার সময় নেই, চলুন ট্যাক্সিতে উঠে সংক্ষেপে সব বলছি। আমি আপনাদের সাহায্য চাই। এরকম রহস্যের ব্যাপারে আপনাদের বাহাদুরি তো আমি সচক্ষেই দেখেছি। ট্যাক্সি অপেক্ষা করছিল। বিমল ও কুমারের সঙ্গে বাঘাও একলাফে গাড়ির ভেতরে গিয়ে হাজির। দেখেই সুন্দরবাবু আঁতকে উঠে গাড়ি থেকে নেমে পড়বার উপক্রম করলেন। কুমার তাড়াতাড়ি তার হাত ধরে বলল, কি হলো সুন্দরবাবু, যান কোথায়? রাস্তায়। আপনাদের শখে নেড়ি কুকুর গাড়িতে চড়েছে। বাপরে, ওকে দেখলেই ভয় হয়। আরে আমি বলছি কোনো ভয় নেই। আমি বলছি রীতিমতো ভয় আছে। আমার উপর এখন শনির দৃষ্টি। জানেন, ঘন্টা কয়েক আগে আমি আছাড় খেয়েছি, অজ্ঞান হয়েছি, জলে ডুবেছি। এরপর ধাড়ি নেড়ি কুকুরের কামড় আর সইবে না। কিন্তু বাঘা যে আজ গো ধরেছে, আমাদের সঙ্গ ছাড়বে না। আচ্ছা, একটা কাজ করা যাক। বাঘা, তুই ওই ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসগে। এই বলে কুমার সেদিকে অঙ্গুলি নির্দেশ করল। বাঘাও অমনি অত্যন্ত সুবোধ বালকের মতো চুপটি করে ড্রাইভারের পাশে গিয়ে বসল। একবার আর চোখে সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখল, আর তারপর জিভ বার করে হাঁপাতে লাগলো। সুন্দরবাবু বললেন, এত বড় আর এত মোটা নেড়ি কুকুর আমি জীবনে আর দেখিনি। বাঘা হচ্ছে আমাদের দেশি কুকুর। নেড়িকুত্তা বলে কিন্তু ওকে তাচ্ছিল্য করবেন না সুন্দরবাবু। বরং যত্ন করলে আমাদের দেশি কুকুরে যে কত বড় আর কত সবল হতে পারে সেইটাই একবার ভেবে দেখুন। কুকুর নিয়ে মাথা ঘামাবার সময় আমার নেই। এখন সব কথা বলি, শুনুন। ট্যাক্সি বিষ্ণুবাবুর লেনে ঢুকে থামল যথাস্থানে। সবাই অগ্রসর হলো। সর্বাগ্রে বাড়ির মধ্যে ঢুকলো বাঘা। কিন্তু দরজা পার হয়েই সে থমকে দাঁড়িয়ে পড়ল এবং চারিদিকে ঘ্রাণ নিতে লাগলো। বিমলের মনে হলো বাঘার বুঝি কোথাও সন্দেহ হয়েছে। সুন্দরবাবু আচমকে বললেন, কিসের সন্দেহ? সে বুঝতে পেরেছে এটা শত্রুপুরী। বুঝতে পেরেছ না ছাই? হঠাৎ বাঘা গড়গড় করে একটা আওয়াজ করতে লাগলো। ও বাবা, আপনাদের কুকুর অমন করে কেন মশাই? কামড়াবে নাকি? না, বাঘা বলছে আমি এখানে কোনো শত্রুর গায়ের গন্ধ পাচ্ছি। শত্রুর গায়ের গন্ধ? বলেন কি? শত্রু তাহলে এখনই এখানেই আছে? সুন্দরবাবু পায়ে পায়ে পেছোতে লাগলেন এবং তালে তাল মিলিয়ে পিছু হতে লাগলো মনোহর। বিমল কোনো রকমে হাসি চেপে বলল, মা ভই। আগে স্যার, সেই মূর্তিটাকে আপনি তো দেখেননি, তাহলে আর মাভেই বলতেন না। পালিয়ে আসুন স্যার,
এখনো পালাবার সময় আছে। কিন্তু বিমল ও কুমার একবারও পেছন ফিরে তাকালো না। বাঘাকে অনুসরণ করে বাড়ির ভেতরের দিকে অগ্রসর হলো। বাঘা তখন যেন কিসের একটা গন্ধ শুকতে শুকতে এগিয়ে চলেছে। মনোহর বলল, ওরা যে পাগলের মতো মরতে চললেন, চলুন স্যার, আমরা এই বেলায় লম্বা দিই। রুমাল বার করে টাকের ঘাম মুছতে মুছতে সুন্দরবাবু বললেন, না মনোহর, সেটা ভালো দেখায় না। ডিউটি ইজ ডিউটি। কিন্তু কুকুরটা কিসের গন্ধ পেল বলো দেখি? আগে স্যার, বিপদের গন্ধ। মনোহর, মাঝে মাঝে তুমি এমন বিটকেল কথা বলো, কোনো মানেই হয় না। খানিক আগে বললে মরা বাড়ি, এখন বলছো বিপদের গন্ধ। বিপদের গন্ধ আবার কি হে? যাক, এখন আমার সঙ্গে চলো। আগে স্যার, আমি বাড়ির বাইরে পাহারা দিলে ভালো হয় না? ও, তার মানে তুমি আমাকে ফেলে পালাতে চাও? না না, ওসব আর হবে টবে না। এবারে তোমার পালাবার পথ আমিই বন্ধ করব। এবারে তুমি আমার সামনে সামনে থাকো। তখন বাঘার সঙ্গে কুমার বিমলও একতলার প্রায়ন্ধকার একটা ঘরের ভিতরে গিয়ে হাজির হয়েছে। সেখানে উপস্থিত হয়ে বাঘার গড়গড়ানি আরও বেড়ে গেল। বিমল ও কুমার অনুভব করল সমস্ত ঘরখানা যেন একটা উগ্র ভয়াবহ দুর্গন্ধে ভরপুর। কুমার বলল, এ ঘরে কে থাকতো? বিমল আঙুল দেখিয়ে বলল, জানালার লোহার গরাতগুলো দেখছো? 2 ইঞ্চিরও বেশি মোটা। দরজার সামনেও কোলাপসেবল গেট। তার মানে এ ঘরে কারুকে বন্দি করে রাখা হয়েছিল। বলেই বিমল মেঝের উপর বসে পড়ে কি যেন একটা তুলে নিতে লাগলো। কি করছো বিমল? চুপ! এ দেখো, এখন কারুকে কিছু বলো না, আগে ভালো করে পরীক্ষা করে দেখি। এমন সময় সুন্দরবাবু দরজা দিয়ে উকি মেরে বললেন, খবর কি? খবর শুভ। চলুন সুন্দরবাবু, বাইরে যাই। এসো কুমার। কাল আমরা যখন এখানে আসি তখন তেতলার ওই কোণের ঘরটায় আলো জ্বলছিল। আমাদের দেখেই কার আলো নিভিয়ে দেয়। চলুন আগে ওই ঘরেই যাই। না, আগে একতলার আর দোতলা সব ঘর পরীক্ষা না করে তেতলায় ওঠা নিরাপদ নয়। যা ভেবেছিলাম তাই। আসামিরা পালিয়েছে। তবু চলুন একবার তেতলায় দেখেই যাই। বিমল কোনো জবাব দিল না। ঘরে লেখবার টেবিলের দিকে হেঁট হয়ে মুড়ে তাকিয়ে রইল। কুমারও তার পাশে গিয়ে দাঁড়ালো। তখন সুন্দরবাবুও কৌতূহলী হয়ে এগিয়ে এলেন। বিমল বলল, দেখো তো কুমার, ব্লটিং প্যাডের উপর কি যেন লেখা রয়েছে। কুমার খুব ভালো করে দেখে বলল, কেউ কারো ঠিকানা লিখে খামখানা প্যাডের ওপর চেপে কালিটা শুকিয়ে নিয়েছে। উল্টো ছাপ পড়েছে, তবে সব জায়গায় স্পষ্ট নয়। নামের গোড়ার অক্ষর এস আর উপাধি হচ্ছে চৌধুরী। আর একটা কথা পড়া যাচ্ছে, ফ্রেঞ্জারগঞ্জ। সুন্দরবাবু বললেন, এস চৌধুরী, অর্থাৎ সত্য চৌধুরী, সেই এ বাড়ির মালিক। আর বোধহয় পালের একজন গোদা। আমরা খবর পেয়েছি সে এখন আর কলকাতায় নেই। বিমল বলল, খুব সম্ভব চিঠিখানা কালই লেখা হয়েছে। কি করে জানলেন? অক্ষরের ছাদগুলো দেখলেই বোঝা যায় খুব তাড়াতাড়ি লেখা। চেয়ে দেখুন, কদমদানিতে কালো কালির কলম নেই, সেটা পড়ে রয়েছে টেবিলের তলায়। তাতে কি বোঝায়? লোকটি অত্যন্ত তাড়াতাড়ি লিখে কলমটা যথাস্থানে রাখবার সময় পায়নি, ছুঁড়ে ফেলে দিয়ে ব্যস্তভাবে উঠে গেছে। কাল এখানে যেসব কাণ্ড ঘটেছে তার ব্যস্ততার আর উত্তেজনার কারণ বোধ হয় তাই। ওসব বাজে কথা রেখে আগে তেতলার ঘরে চলুন। কিন্তু তেতলার ঘরও খালি। মনোহর বলল, স্যার, ওই দেখুন টেলিফোন। জয়ন্ত তাহলে এই ঘর থেকেই আমাদের ডেকেছিল। কিন্তু জয়ন্ত আর মানিকের কি হলো? জয়ন্তবাবু হচ্ছেন খুব বিখ্যাত ব্যক্তি। খুব সম্ভবত তাকে এখনো হত্যা করা হয়নি। বাড়ির কোনো ঘরে এক ফোঁটা রক্ত বা হত্যার কোনো চিহ্নই নেই। সম্ভবত এখনকার মতো তিনি আর মানিকবাবু বন্দী হয়ে আছেন। কিন্তু কি করে তাদের উদ্ধার করব? কোথায় গেলে তাদের পাবো? একটি মাত্র সূত্র পেয়েছি, কিন্তু সেটা কি কোনো কাজে লাগবে? আমি তো সূত্রফূত্র কিছুই দেখতে পাচ্ছি না, সব অন্ধকার। আপনার মুখে শুনলাম সত্য চৌধুরী আসামিদের দলের একজন প্রধান ব্যক্তি, আর সে এখন কলকাতায় নেই। ধরুন সে আছে ফ্রেজারগঞ্জে। আমার সন্দেহ হচ্ছে আসামিরা জয়ন্তবাবুদের বন্দি করে পুলিশের ভয়ে তাড়াতাড়ি পালাবার সময় চিঠি লিখে সত্য চৌধুরীকে খবর জানিয়ে চিঠিখানা এখানকার কোনো ডাক বক্সে ফেলে গেছে। হতেও পারে, নাও হতে পারে। না হওয়াটাই সম্ভব। তা বটে, শুধু একবার চেষ্টা করে দেখতে দোষ কি? কি চেষ্টা করব? এখন বেলা মোটে 7টা। কাল শেষ রাতে যদি কেউ চিঠি লিখে থাকে তবে সেখানে এখনো বোধ হয় ওই পাড়ার ডাকঘরেই বা ডাক বক্সে জমা আছে।
সেখানে কোনো রকমের সংগ্রহ করা যায় নাকি? কিছু ফল হবে বলে তো মনে হয় না, তবু ডাকঘরেই যাচ্ছি। এখানকার পোস্টমাস্টার আমার বিশেষ বন্ধু। বন্ধু না হলেও ক্ষতি ছিল না, কারণ আপনি যাচ্ছেন রাজকার্যেই। আর দেরি করবেন না, বেরিয়ে পড়ুন, আমরাও বাড়িতে যাই। ও হ্যাঁ, খবরটা দেবেন। আধ ঘন্টা পরেই বিমল ও কুমারের বৈঠকখানায় সুন্দরবাবুর প্রবেশ। তার হাসি মুখ দেখে বিমল বলল, কি সংবাদ? উচ্ছ্বাসিত কণ্ঠে সুন্দরবাবু বলে উঠলেন, আশ্চর্য আশ্চর্য বিমলবাবু, আপনি গোয়েন্দা না হয়েও আমাদের সবাইকে যে হারিয়ে দিলেন। জয়ন্তকে যদি ফিরে পাই বলবো দুও জয়ন্ত। কেন বলুন দেখি। ব্লটিং প্যাডে উল্টো ছাদে দুটো তুচ্ছকালির আঁচড়, আর ঘরের মেঝেতে একটা স্থানচ্যুত কলম। এইমাত্র দেখেই আপনি কত বড় একটা আবিষ্কার করে ফেলেছেন। আশ্চর্য। কি আবিষ্কার? নৃমুণ্ডু শিকারীদের আস্তানার আবিষ্কার, তাদের দলপতিকে আবিষ্কার। এতদিন ধরে আমরা কেউ যা করতে পারিনি, তার উপরে জয়ন্ত আর মানিককে আবিষ্কার। তাহলে সত্যি সত্যি ওখানে কাল রাতে কেউ চিঠি লিখেছিল? পকেট থেকে একখানা খাম বার করে সুন্দরবাবু বললেন, এই নিন সেই চিঠি। খামের ভেতর থেকে চিঠিখানা বার করে পড়ল বিমল। মাননীয় মহাশয়, আজ রাতে ডিটেকটিভ জয়ন্ত তার বন্ধুকে আমরা বন্দি করেছি জানবেন। তারপর পুলিশের সাথে আমাদের দাঙ্গা হয়েছে। ভীম অবতারের হাতে মার খেয়ে পুলিশ পালিয়ে গিয়েছে। হয়তো এখনই তারা আবার ফিরে আসবে। আপনার অনুমতি পাইনি বলে বন্দীদের বধ করতে পারলাম না। তাদের নিয়ে আমরা নৌকায় চড়ে বাইরে চলে যাব। তারপর পথে আপনার বাগান বাড়ি থেকে মোটর বোট নিয়ে ফুলছড়ি দ্বীপের আড্ডায় গিয়ে উপস্থিত হব। আপনিও যথাসম্ভব তাড়াতাড়ি সেখানে গেলে ভালো হয়। আর কিছু লেখার সময় নেই। ইতি আপনার অনুগত শ্রী পশুপতি হাজরা। বিমল চিঠিখানা হাতে ধরে খানিকক্ষণ পরে ধীরে ধীরে বলল, তাহলে জয়ন্তবাবুরা এখন ফুলছড়ি দ্বীপের দিকে যাত্রা করছেন? ফুলছড়ি দ্বীপের নাম আমি শুনেছি। কুমার বলল, কিন্তু আমরা সেখানে একবার গিয়েছিলাম। সুন্দরবন ছাড়িয়ে মাতলা আর জমিরা নদী যেখানে বঙ্গোপসাগরে মিশেছে, সেখানে কতগুলো দ্বীপ আছে। তাদেরই একটা হচ্ছে ফুলঝড়ি দ্বীপ। ফ্রেঞ্জার থেকে জলপথে ওই দ্বীপে যাওয়া যায়। তাহলে আমাদের কর্তব্য কি? আমরাও কি পোর্ট পুলিশের লঞ্চ নিয়ে পশুপতিকে পেছন থেকে তাড়া করব? না, কারণ প্রথমত তারা হয়তো অনেক আগে বেরিয়েছে, হয়তো তাদের ধরতে পারবো না। দ্বিতীয়ত আসামিদের নাগাল পেলেও জলপথে তাদের সতর্ক চোখগুলোকে ফাঁকি দিয়ে লুকিয়ে কাছে যেতে পারবো না। দূর থেকে পুলিশের লঞ্চ দেখলেই তারা নিশ্চয়ই জয়ন্তবাবু আর মানিকবাবুকে হত্যা করে জলে ফেলে দিয়ে নির্দোষী সাজবার চেষ্টা করবে। আমাদের চুপি চুপি যেতে হবে, একেবারে তাদের আড্ডায়, অর্থাৎ ফুলছড়ি দ্বীপে। কিন্তু তাদের আড্ডা আছে হয়তো গভীর জঙ্গলের মধ্যে কোনো গোপন স্থানে। আমরা তার সন্ধান পাবো কেমন করে? সন্ধান পাওয়া খুবই সহজ। সহজ? হ্যাঁ, আগে ফ্রেজারগঞ্জে গিয়ে আমরা সত্য চৌধুরীকে গ্রেপ্তার করব। সত্যই তার আড্ডার সন্ধান বলে দিতে বাধ্য হবে। কিন্তু দেরি হলে পশুপতিরা যদি জয়ন্ত আর মানিককে মেরে ফেলে? পশুপতির চিঠিতেই দেখছেন তো, সত্য চৌধুরীর হুকুম পায়নি বলেই বন্দীদের খুন করেনি। সে কথাটা সত্যি, কিন্তু বলা তো যায় না। সত্য চৌধুরী যদি আমাদের আগেই ফুলছড়ি দ্বীপে গিয়ে হাজির হয়? কেন যাবে সে? জয়ন্তবাবুরা যে বন্দী হয়েছেন এ খবর সে জানেন না। পশুপতির চিঠি আমাদের হাতে, এ চিঠি আমরা আর ফেরত দেব না। চিঠির বদলে তার ঠিকানায় গিয়ে হাজির হব সদল বলে আমরাই। তারপর বোঝা যাবে যে আমাদের পথ দেখিয়ে ফুলঝুরি দ্বীপে নিয়ে যেতে রাজি হয় কিনা। এইবারে জয়ন্ত ও মানিকের খবর নেওয়ার সময় হয়েছে। জ্ঞান হওয়ার পর জয়ন্ত সর্বপ্রথমে দেখল সে শুয়ে আছে ঠান্ডা মাটির ওপরে একটা আধা অন্ধকার ঘরে। উঠবার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার হাত দুটো পিছু মোড়া করে বাঁধা এবং পা দুটো শক্ত করে বাঁধা দড়িতে। সে নাচারভাবে শুয়ে ঘরের চারিদিক লক্ষ্য করতে লাগলো, কিন্তু দেখবার আর বিশেষ কিছুই নেই। হঠাৎ তার ডান পাশ থেকে সাড়া এলো, জয়ন্ত। চমকে সেদিকে ফিরে জয়ন্ত দেখতে পেল মানিককে। তারও একই অবস্থা। জয়ন্ত, এবারে বোধহয় আমাদের লীলাখেলা ফুরলো। হ্যাঁ মানিক, সেরকমই তো মনে হচ্ছে। সুন্দরবাবু আর কোনো নতুন মামলায় আমাদের পরামর্শ করতে পারবেন না। সুন্দরবাবুর হতাশ মুখ মনে করে আমার ভারী দুঃখ হচ্ছে। কিন্তু আমরা কোথায় আছি বলা অসম্ভব। তবে কলকাতায় নয় নিশ্চয়। বাইরের আকাশের দিকে তাকিয়ে দেখো। শহরের আকাশ এমন পরিষ্কার আর নীল হয় না। মানুষ বা অন্য কোনো জীবজন্তুর সাড়া নেই। খুব সম্ভব আমরা কোনো নির্জন বনের ভেতর আছি। শহর বা গ্রাম এখান থেকে অনেক দূর। আমরা কতক্ষণ অজ্ঞান হয়ে ছিলাম বলে মনে হয়? তাও বলা শক্ত।
একদিনও হতে পারে, দুদিনও হতে পারে। কি করে বুঝলে? আমরা যখন বিষ্ণুবাবু লেনে গিয়েছিলাম তখন রাত্রিকাল। জানলা দিয়ে চেয়ে দেখো, এখন রোদ উঠে গেছে মাথায়। তার মানে একটু পরেই সূর্য অস্ত যাবে, সন্ধ্যা হবে, আবার রাত আসবে। আমরা যখন অজ্ঞান হয়েছিলাম তখন কালকেও আরেকবার দিন আরেকবার রাত হয়েছে কিনা কে জানে। শোনো জয়ন্ত, স্বপ্নের মতো আমার একটা কথা মনে আছে। কতক্ষণ আগে তা আমি বলতে পারি না। তখন আমার অল্প অল্প জ্ঞান হয়েছিল। মনে হলো যেন স্রোতের কলকল শব্দ হচ্ছে, আর যেন মোটর বোটেরও আওয়াজ পেলাম। কিছু ভালো করে বুঝবার আগেই নাকের মধ্যে যেন একটা উগ্র গন্ধ জাগলো, আর সঙ্গে সঙ্গে আবার অজ্ঞান হয়ে গেলাম আমি। তোমার এই স্বপ্ন সত্য হলে বলতে হয় জলপথে আমাদের শহরের বাইরে অন্য কোথাও নিয়ে আসা হয়েছে, আর যাতে আমাদের জ্ঞান না হয় বরাবর চেষ্টা করা হয়েছে। কিন্তু ও কিসের শব্দ? চুপ! সশব্দে ঘরের দরজাটা খুলে গেল। ভেতরে এসে দাঁড়ালো একটা মূর্তি। কালো রং, জোয়ান চেহারা, কুৎসিত আর নিষ্ঠুর মুখ। হাতে একটা গাছ তেলে পাকানো মোটা বাঁশের লাঠি। লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিনিটখানেক বন্দীদের দেখল, তারপর কালো মুখে সাদা দাঁত খেলিয়ে বলল, এই যে জয়ন্ত, তাহলে আর তোমরা অজ্ঞান হয়ে নেই? না, এখন আমরা জ্ঞানবান হয়েছি। কিন্তু তুমি কে বাপু? আমি আমি পশুপতি। বলেই সে হাঁ হাঁ করে হাসতে লাগলো। অত হাসির ঘটা কেন বন্ধু? হাসছি তোমাদের ভবিষ্যৎ ভেবে। আমাদের ভবিষ্যৎ কি এত হাস্যকর? বেশ বন্ধু, তাহলে তোমার মুখে আমাদের ভবিষ্যতের বর্ণনা শুনলে আমরা বেশ খুশি হব। ওরে হাদারাম, ভবিষ্যতের বর্ণনা শুনলে তোদের পেটের পিলে চমকে যাবে। আমরা পিলে রোগী নয় হে। তাহলে শোন, কাল কি পরশুর মধ্যে দেহ দুটো হবে তোদের স্কন্দ কাটা, আর তোদের দুটো মুন্ডু থাকবে কাচের জারের ভেতরে স্পিরিটে ডোবানো। স্পিরিটে ডোবানো? এ আবার কি খেয়াল? খেয়াল নয় মূর্খ, খেয়াল নয়। আমাদের কর্তাবাবু হচ্ছেন সম্ভবত তান্ত্রিক সাধক। তার ওপরে মা কালীর অসীম করুণা। স্বপ্নে মা জানিয়েছেন তার আসল নরমুণ্ডের মালা পরবার স্বাদ হয়েছে। তাই মায়ের কাছে কর্তাও মহাপ্রতিজ্ঞা করেছেন যে 108টা নরমুণ্ডের মালা তার চরণে উপহার দেবেন। কিন্তু এই বিধর্মী ফিরিঙ্গিদের রাজত্বে 108টা নরমুণ্ড জোগাড় করা তো আর 2-4 দিনের কাজ নয়। তাই আমরা এক একটা মুন্ড কাটি আর স্পিরিটে ডুবিয়ে টাটকা রাখি। 63টা মুন্ড আমরা পেয়েছি, তোদের নিয়ে হবে 65টা, আর 43টা পেলেই মুন্ডমালা গাঁথা হবে। সুন্দর প্রস্তাব। মায়ের গলার মালার দুলভ শুনে আমার আনন্দ হচ্ছে। তোমার এই মা কোথায় আছেন? এই ফুলছড়ি দ্বীপ, এখানেই আমাদের কর্তার সাধনাশ্রম কিনা? বটে। তাহলে কলকাতা থেকে আমরা বেড়াতে এসেছি ফুলছড়ি দ্বীপে? বেড়াতে নয় রে গাধা, মরতে। তুমি কি দয়া করে এখনই আমাদের স্কন্দকাটা করতে চাও? না, কর্তা খবর পাঠিয়েছে, তার হুকুম পাইনি বলেই এখনো তোরা বেঁচে আছিস। তবে এখন তুমি কি করতে এখানে এসেছো? চাঁদ মুখ দেখাতে? আমার মুখ যে চাঁদের মতো নয় সে কথা আমিও জানি রে হনুমান। আর আমার মুখও যে হনুমানের মতো নয় সে কথাও আমি জানি হে বন্ধু। কিন্তু তুমি দয়া করে এখানে এসেছো কেন? কেবল আমাদের ভবিষ্যৎ বর্ণনা করতে? না রে গঙ্গারাম, না। বলির পাঠাকেও দানা পানি দিতে হয়, জানিস না? আমি জানতে এসেছি তোদের খিদে তেষ্টা পেয়েছে কিনা। মানিক, তোমার কোনটা পেয়েছে, খিদে না তেষ্টা? তেষ্টা। আমারও তাই। আচ্ছা বলে পশুপতি বেরিয়ে গেল। একটু পরেই সে 2 বোতল জল নিয়ে ফিরে এলো। জয়ন্ত ও মানিকের মুখের কাছে বোতলটা ধরে একে একে দুজনকেই জলপান করালো। জয়ন্ত বলল, জল দিয়ে প্রাণ ঠান্ডা করলে বলে ধন্যবাদ, কিন্তু যখন আমাদের খাবার আসবে তখন আমরা খাবো কেমন করে? আমাদের হাত পা বাঁধা। যতক্ষণ না জবাই হোস ততক্ষণ তোদের হাত পা বাঁধাই থাকবে রে ছুচো। আমরা এসে খাইয়ে যাব। বন্ধু, জীবতত্ত্বে তোমার অসাধারণ পাণ্ডিত্য দেখে আমি মুগ্ধ। আমি গাধা, আমি হনুমান, আমি ছুঁচো। তোমার কৃপায় আর কত নব নব মূর্তি ধারণ করব বলতে পারো? সে কথা পরে এসে বলবো, এখন আমি চললাম। সে বেরিয়ে গিয়ে আবার দরজাটা বন্ধ করে দিল, আর তারপর তার পায়ের শব্দও দূরে মিলিয়ে গেল। জয়ন্ত স্তব্ধ হয়ে খানিকক্ষণ কি যে একটা যেন ভাবল। তারপর বলল, মানিক, মনে আছে? কি? এ মামলাটা যখন হাতে নিই তখন তুমি বিলাতের পৃথিবী প্রসিদ্ধ হত্যা ব্যতিগ্রস্ত জ্যাক দি রিপারের কথা তুলেছিলে। মনে আছে? আমিও তখন সন্দেহ প্রকাশ করেছিলাম যে এই নির্মণ্ড শিকারীও হচ্ছে সেই কোনো ব্যতিগ্রস্ত হত্যাকারী।
দেখেছো, আমার সন্দেহ সত্য। সত্য চৌধুরী হচ্ছে বাঙালি জ্যাক দি রিপার। অপরাধ বিভাগে এই শ্রেণীর অপরাধীদের নিয়ে বিশেষ আলোচনা আছে। এদের উন্মাদ প্রকাশ পায় কেবল বিশেষ এক ব্যতিকের ক্ষেত্রে। ও আলোচনা এখন থাক, আমার ভালো লাগছে না জয়ন্ত। চোখের সামনে চকচক করছে শিকারীর খাড়া। ওই দুরাত্মা পশুপতিটার সঙ্গে তুমি এই দুঃসময়ে হাসি ঠাট্টা করছিলে বলে আমার গাটা যেন কেমন জ্বলে যাচ্ছিল। যে পুজোর যে মন্ত্রমাণিক, যে ব্রত আমরা নিয়েছি তাতে এইভাবেই আমাদের মৃত্যু হওয়া স্বাভাবিক। সুতরাং দুঃখ করে লাভ কি? দেখো জয়ন্ত, মাঝে মাঝে আমারও আশার সঞ্চার হচ্ছে। কি আশা? মুক্তিলাভের কোনো একটা উপায় তুমি আবিষ্কার করবেই। ভগবান তোমার ওই মাথায় শিকারীর খাড়ার জন্য সৃষ্টি করেনি। আমি জানি জয়ন্ত, বিপদ যতই গভীর হয় তোমার বুদ্ধিও তত খোলে। আশা কুহকিনী মানিক, আশা কুহকিনী। আশার ছলনায় ভুলো না। অসম্ভবের বিরুদ্ধে কি চেষ্টা করব ভাই? হাত দুটো যদি পিছু মরা করে বাঁধা না থাকতো তাহলেও কিছু আশা ছিল। এই জানলাগুলোর লোহার গড়াদ 1 ইঞ্চির চেয়ে বেশি মোটা নয়। আর তুমি আমার এই বাহুর শক্তি জানো মানি। ওরকম গড়াদ আমি মোমের মতো নরম বলে মনে করি। কিন্তু হাত পা বাঁধা, কোনো আশাই নেই। মানিক বাইরের দিকে তাকিয়ে বলল, দিনের আলো নিভে আসছে, বকের দল বাসায় ফিরছে, পাখিরা বিদায়ী গান গাইছে। জানি না কালকে সন্ধ্যা এসে সে আমাদের আর দেখতে পাবে কিনা। জয়ন্ত, ফাঁসির আগের দিন অপরাধীদের মনে কিরকম ভাব হয় তা বুঝতে পারছো? মোটেই পারছি না। আমি এখন নিষ্পলক নেত্রে এই বোতল দুটোর দিকে তাকিয়ে আছি। বোতল? হ্যাঁ, দেখো না, পশুপতি আমাদের তাচ্ছিল্য করে বোতল দুটো এখানেই ফেলে রেখে গিয়েছে। পশুপতিকে তুমি আমাদের বন্ধু বলো না জয়ন্ত। নিশ্চয়ই বলবো। এতক্ষণ ঠাট্টা করেছিলাম, এইবারে গম্ভীরভাবেই বলবো। কেন? কারণ গ্রিক পণ্ডিত আর্কিমিডিসের ভাষায় এখন আমরা অনায়াসেই বলতে পারি ইউরেকা। হ্যাঁ বন্ধু, এই বোতলই আমাদের উদ্ধার করবে। কি বলছো তুমি জয়ন্ত? জয়ন্ত কোনো জবাব দিল না। বোতলটা ছিল তার পায়ের কাছে। সে হঠাৎ তার পা দুটো দিয়ে বোতলে মারল এক লাথি। বোতলটা ছিটকে লাগলো দেওয়ালে, আর সেটা ভেঙে গেল সশব্দে। ওই বোতলই যদি আমাদের বাঁচায় তাহলে ওটা ভাঙলে কেন? মানিক, তুমি কি কখনো ভাঙা কাচের ধার পরীক্ষা করোনি? ভাঙা কাচ খুঁড়ের কাজ করতে পারে, এমনকি তা দিয়ে দাড়িও কামানো যায়। জয় জয়, বুঝেছি, কিন্তু আমাদের হাত যে বাঁধা ভাই। জয়ন্ত কোনো কথা না বলে গড়িয়ে গড়িয়ে ভাঙা বোতলের টুকরোটার কাছে গেল। তারপর বলল, মানিক, তুমি পাশ ফিরে স্থির হয়ে শুয়ে থাকো দেখি। মানিক কথা মতো কাজ করল। কিছুক্ষণের চেষ্টায় হাতের বাঁধন খুলে ফেলল। কাজখানা মুখ থেকে ফেলে দিয়ে জয়ন্ত বলল, বন্ধু, এবার স্বাধীন হাতের সাহায্যে তুমি নিজের পায়ের বাঁধন খোলো। তারপর ভগবান ছাড়া কাউকে এই দুনিয়ায় আমি গ্রাহ্য করি না। আর ঠিক সেই সময় ঘরের বাইরে জাগলো যেন কার পায়ের শব্দ। মানিক বলল, নিশ্চয়ই সেই শয়তান পশুপতি, হয়তো খাবার নিয়ে আসছে। একজনের নয় মানিক, আমি 2-3 জনের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। জানালা ভাঙো জয়ন্ত, শিগগির। মানিকের মুখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জানালা দুটো লোহার গরাদ জয়ন্ত হ্যাঁচকা টানে বেঁকিয়ে খুলে ফেলল। একটা গরাদ মানিকের হাতে দিয়ে বলল, দরকার হলে এটা অস্ত্রের মতো ব্যবহার করবে। দরজার কুলুপ খোলা শব্দ হলো। পর মুহূর্তে জয়ন্ত ও মানিক জানলা গলে একে একে বাইরে লাফিয়ে পড়ল। ওদিকে ঘরের মধ্যে তখন জেগেছে বিষম হট্টগোল, আর জানালার ফাঁকে দেখা যাচ্ছে পশুপতির হতভম্ব মুখ। জয়ন্ত মানিককে দেখতে পেয়ে সে উত্তেজিত স্বরে বলে উঠল, কোথায় পালাবি? তোদের পেছনে যে যাবে মূর্তিমান জম, ডাক ভীমাবতারকে। ছুটতে ছুটতে মানিক বিস্মিত স্বরে বলল, ভীমাবতারকে? জয়ন্ত? নিজের গতি আরও বাড়িয়ে দিয়ে জয়ন্ত বলল, হয়তো সেই ভয়াবহ বিভীষণ। আরও জোরে পা চালাও মানিক। মিনিটখানেক পরেই তাদের পেছনে দূর থেকে জেগে উঠল একটা বীভৎস গর্জন। মানিক শিউরে উঠে বলল, ওটা কোন জীবের গর্জন? ভগবান জানেন, তবে মানুষের গর্জন নিশ্চয়ই নয়। হয়তো ওটাই বনেরই জীব, মানুষ দেখে গর্জন করছে। ওটা অজানা জীবের গর্জন। ওরকম গর্জন করতে পারে সুন্দরবনে এমন কোনো জানোয়ার আছে বলে আমি জানি না। গর্জন হঠাৎ থেমে গেল, কিন্তু তার বদলে শোনা যেতে লাগলো আর এক রকম বেয়ারা শব্দ। মনে হলো গাছপালার মধ্যে যেন একটা তাণ্ডব নৃত্য শুরু হয়ে গিয়েছে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই বোঝা গেল যে শব্দটা তাদের দিকেই এগিয়ে আসছে। সে পথটায় এসে পৌঁছলো একটা মাঝারি মাঠের ওপর।
মাঠের প্রায় সিকি মাইল পরে আরও একটা বন জঙ্গল আরম্ভ হয়েছে। মাঠের চারিদিকে যেন একটা বনের প্রাচীর। জয়ন্ত দৌড় থামিয়ে বলল, দাঁড়াও মানিক, আর ছুটো না। মানিকও দাঁড়িয়ে পড়ল। এখন কি করা যায় বলো দেখি। বিনা বাক্য ব্যয়ে ঊর্ধ্বশ্বাসে পলায়ন। হুম, ওই খোলা মাঠ দিয়ে পালাতে গেলে আমরা বোধহয় ধরা পড়ব। শুনছো না, পেছনের শব্দ আমাদের কত কাছে এসে পড়েছে। যে ওই শব্দ সৃষ্টি করছে তার গতি আমাদের চেয়ে দ্রুত বলেই মনে হচ্ছে। তাহলে উপায়? একমাত্র উপায় হচ্ছে চটপট পথ ছেড়ে পাশের জঙ্গলের মধ্যে গিয়ে গা ঢেকে চুপ করে বসে থাকা। আমরা মাঠ দিয়ে পালিয়েছি ভেবে শত্রু যদি অন্য দিক দিয়ে বিদায় হয় সে তো বহুত আচ্ছা। না হলে এসো মানিক, এসো। পা টিপে টিপে বনের মধ্যে ঢুকে মাথা গুঁজে বসে পড়ো। তারপর একটু নড়া নয়, একটু টু শব্দও নয়। বনের মধ্যে ঢুকে একটা ঝুপসি ঝোপের তলায় অদৃশ্য হয়ে গেল। শব্দ তখনও আরও কাছে এসে পড়েছে। কিছুক্ষণ পরে একটা আশ্চর্য ব্যাপার বোঝা গেল। শব্দের উৎপত্তি জঙ্গলের নিচে নয়, গাছের ওপরে। কে যেন গাছের পর গাছের বড় ডাল ধরে ঝাঁকানি দিতে দিতে এগিয়ে আসছে। কি ওটা? হাতি না দৈত্য দানব? মানিকার কৌতূহল চেপে রাখতে না পেরে বলল, জয় চুপ। পর মুহূর্তেই একটি বিপুল দেহ গাছে গাছে লাফ মেরে মূর্তিমান ঝড়ের মতো মাঠের দিকে এগিয়ে গেল। অন্ধকারে তার আসল চেহারা কিছু বোঝা গেল না, খালি মোটা মোটা দুখানা হাত আর দুখানা পা। আর তারপরেই গাছেদের আর্তনাদ স্তব্ধ। জয়ন্ত ফিসফিসিয়ে বলল, মূর্তিটা মাঠের ধারে শেষ গাছে গিয়ে পড়ে আমাদের দেখতে না পেয়ে বিস্মিত হয়েছে। হঠাৎ মাটি কাঁপিয়ে ধূপ করে একটা শব্দ হলো। মূর্তিটা গাছ থেকে লাফিয়ে পড়ল। এখন দেখো সর্বনেশে আমাদের খুঁজতে আসে কিনা। জয়ন্ত মানিক লোহার ডান্ডা ধরে অপেক্ষা করতে লাগলো আসন্ন বিপর্যয়ের, কিন্তু শত্রুর দেখা নেই, পায়ের শব্দও নেই। আরও মিনিটখানেক কাটল। জয়ন্ত বলল, যাক, বোধহয় আমরা ওর চোখে ধুলো দিতে পেরেছি। ও হয়তো আমাদের খোঁজবার জন্য মাঠের ওপারে যাত্রা করেছে। কিন্তু ওটা কি? ভীমাবতার? না ওটা একটা বড় জাতের বানর? নিজের মনেই গাছে গাছে লাফালাফি করে বেড়াচ্ছে। আমরা তো মিছেই ওর জন্য ভয় করছি। মানিক, ওইসব ভাববার সময় নেই। ওই শোনো, বনের ভেতর দূর থেকে নতুন গোলমাল শোনা যাচ্ছে। বন্ধু পশুপতি নিশ্চয়ই সদল বলে যুদ্ধং দেহি রবে ধেই ধেই করে নাচতে নাচতে ছুটে আসছে। এখন কি করবে? লড়বে না পালাবে? হরিণের মতো ছুটে পালাবো। আমারও এই মত। দুজন একটা দলকে হয়তো ঠেকাতে পারবো না। নাও উঠে পড়ো, চালাও পা। জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল যেন একটা বিরাট ঘনীভূত ছায়া দ্রুত বেগে মাঠের ওপারকার অরণ্যের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু তার আসল রূপ ধরা গেল না। বলল, মূর্তিটা গেছে সামনের দিকে। আমরা মাঠের কোন দিকে যাব? ডাইনে না বাঁয়ে? আমরা এখানকার কোনো দিকই চিনি না, সুতরাং যেই দিকে খুশি সেই দিকেই যাই। চলো। চলো তবে ডান দিকে, কিন্তু খুব জোরে ছুটতে হবে। পশুপতিরা যেন আমাদের টিকি পর্যন্ত দেখতে না পায়। তারা আবার যখন দৌড়তে আরম্ভ করলো তখন সেই কালো ছায়াটা মাঠের ওপারে বনের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছে। আচম্বিতে তাদের সম্মুখের বনের ভিতর থেকেও অত্যন্ত দ্রুত একটা পদশব্দ জেগে উঠল। কেউ যেন মাঠের দিক থেকেই ছুটে আসছে। মানিক ও জয়ন্ত হতাশভাবে আবার দাঁড়িয়ে পড়ল। জয়ন্ত সচকিত কণ্ঠে আগন্তুকের দিকে তাকিয়ে বলল, কি আশ্চর্য! তুমিও এখানে আছো? আমি যে তোমাকে চিনি সত্য চৌধুরী। আমার মনের ক্যামেরায় যে তোমার চেহারা ধরা আছে। তার বলিষ্ঠ দেহ যেমন দীর্ঘ তেমন চওড়া। মানিক সবিষয়ে বলে উঠল, আমিও এর ফটো দেখেছি। এ যে সত্য চৌধুরী। সত্য কোনো জবাব না দিয়ে দৌড়ে তাদের পাশ কাটাতে গেল, কিন্তু জয়ন্ত তার হাতের ডান্ডাটা তুলে কঠিন স্বরে বলল, দাঁড়াও সত্য চৌধুরী, হাতে যখন পেয়েছি তখন আর তোমাকে পালাতে দেব না। সত্য হাহা করে হেসে উঠে জয়ন্তের উপরে ঝাঁপিয়ে পড়ল। জয়ন্ত এরকম আকস্মিক আক্রমণ আশা করেনি। তাকেও তখন বাধ্য হয়ে হাতের ডান্ডাটা ফেলে সত্যকে জড়িয়ে ধরতে হলো। আরম্ভ হলো বিষম ধস্তাধস্তি। জয়ন্তের দেহ যেরকম পেশিবহুল, পরিপুষ্ট, সুদীর্ঘ, সত্যেরও তেমনি। দুজনের কেউই কাবু হওয়ার পাত্র নয়। মানিক একবার ভাবল ডান্ডাটা মেরে সত্যকে ঠান্ডা করে দেয়। তারপর ভাবল জয়ন্ত যদি জেতে তাহলে ন্যায়ের যুদ্ধেই জিতুক। জয়ন্তকে সে কখনো হারতে দেখেনি। হঠাৎ পাশের নিস্তব্ধ অরণ্য যেন জেগে উঠল অনেক পায়ের শব্দে।
অনেক লোক যেন ছুটে আসছে, যেন একটা জনতা। মানিক ব্যাকুল স্বরে বলল, চারিদিকে শত্রু, আমরা বেড়া জালে পড়ে গেছি জয়। বনের ভেতরকার পায়ের শব্দ তখন আরও কাছে এসে পড়েছে। জয়ন্ত চিৎকার করে বলল, মানিক, শত্রুরা যখন চারিদিক থেকে দল বেঁধে আক্রমণ করতে আসছে তখন আর ন্যায় যুদ্ধ নয়, মার এর মাথায় লোহার ডান্ডা, পৃথিবীর একটা আপদ দূর হোক। মানিক ডান্ডাটা নিয়ে তেড়ে এলে সত্য তাড়াতাড়ি নিজেকে মুক্ত করবার চেষ্টা করলো, কিন্তু জয়ন্ত 2 হাত দিয়ে তাকে এমনভাবে চেপে ধরেছে যে সে সাধ্য আর তার হলো না। মানিক মাথার উপরে ডান্ডা তুলল, আর সেই সময় কাছ থেকে শোনা গেল, ডান্ডা নামান মানিকবাবু, আমরা এসে পড়েছি, আর ভয় নেই। মানিক থমকে ফিরে দেখে তার পেছনেই দাঁড়িয়ে আছে বিমল ও কুমার, আর তাদের প্রত্যেকের হাতেই রাইফেল। জঙ্গল থেকে বেরিয়ে আসছে বন্দুকধারী দলে দলে পুলিশ। সত্য এইরকম অবস্থা দেখে মরিয়া হয়ে উঠেছে। বিমল এগিয়ে গিয়ে রাইফেলটা তুলে কর্কশ্বরে বলল, স্থির হয়ে দাঁড়াও সত্য, নইলে তোমার মাথার খুলি ফুটো করে দেব। সত্য পাগলের মতোই বলে উঠল, ছোড় তুই গুলি, কিন্তু তার আগে জয়ন্তকে মেরে মরবো আমি। এই ফাঁকে জয়ন্ত সত্যকে মাটির ওপর ছুঁড়ে ফেলে দিল। সত্য ওই অবস্থাতেই উন্মত্তের মতো চেঁচিয়ে উঠে বলল, তোরা যদি দল বেঁধে না এসে পড়তিস তাহলে দেখতাম ওই জয়ন্তকে। জয়ন্ত হাঁপাতে হাঁপাতে বলল, স্বীকার করি সত্য, আমাদের দুজনের মধ্যে বাহুবলে কে শ্রেষ্ঠ তা আমিও বুঝতে পারছি না। তোর জন্যই আমি মা কালীর মুন্ডমালা গাঁথতে পারলাম না। ওরে পাষণ্ড, রিমুন্ডু মালিনী তো সর্বনাশ করবে। কিন্তু আমি যে স্বপ্ন পেয়েছি, তুমি ফাঁসি কাঠে উঠবার আগে মা কালী আমাকে কিছুই করবেন না। এমন সময় শোনা গেল একটা বিষম আর্তনাদ। বিমলবাবু, কুমারবাবু, বাঁচান, এই ভীম অবতার। এই যে সুন্দরবাবুর গলা। বিমল, কুমার, জয়ন্ত ও মানিক ছুটে গেল বনের দিকে, কিন্তু তারা কয়েক পা অগ্রসর হতে না হতেই সুন্দরবাবু জঙ্গল ভেদ করে একলাফে তাদের সামনে ধরাস করে পড়ে গেলেন। অকস্মাৎ এক সুবৃহৎ ছায়ামূর্তির আবির্ভাব, আর অকস্মাৎ এক সুবৃহৎ ছায়ামূর্তির আবির্ভাব। আকাশ তখন আর কালো নেই বললেই চলে। মূর্তিটাকে দেখাচ্ছিল একটা ঘন অন্ধকারের মতো। কেবল তার জ্বলন্ত চোখ দুটো আর দাঁতগুলো চকচক করে উঠছে। কুমার ও বিমলের হাতের বন্দুক তৎক্ষণাৎ গর্জন করে উঠল। পর মুহূর্তেই একটা বিরাট আর্তনাদ ও দেহপতনের শব্দ। অন্ধকার মূর্তিটা যেখানে ভূতলশায়ী হয়েছে, জয়ন্ত সেই দিকেই অগ্রসর হচ্ছিল, কিন্তু বিমল বাধা দিয়ে বলল, এখনই ওই দিকে যাবেন না জয়ন্তবাবু, হয়তো এখনো মরেনি, কাছে গেলে মরণ কামড় দিতে পারে। কিন্তু ও কে? ওরাংওটাং। ওরাংওটাং? কি করে জানেন আপনি? বিষ্ণুবাবুর গলিতে ওর ঘর থেকে আমি কয়েক গাছা লালচে তামাটে রঙের চুল আবিষ্কার করেছি, আর সেই চুল হলো ওরাংওটাংয়ের। আশ্চর্য, বর্ণীয় সুমাত্রা দ্বীপের বন মানুষ বাংলাদেশে এলো কি করে? সে কথা আমরা সত্য চৌধুরীর মুখেই শুনতে পাবো। তবে এইটুকু জানি যে তাকে পোষ মানিয়েছে এবং নর হত্যা করতে শিখিয়েছে। কিন্তু বিমলবাবু, এখনো কিছুই আমার মাথায় ঢুকছে না। যথাসময়ে সব কথা সুন্দরবাবুর মুখেই শুনতে পাবেন। আপাতত খালি এইটুকু জেনে রাখবেন যে ফ্রেঞ্জারগঞ্জে আমরা গিয়েছিলাম সত্য চৌধুরীকে ধরতে, কিন্তু সে লোক ভয়ানক। আমাদের 3 জন সেপাইকে কাবু করে দিয়ে মোটর বাইকে চড়ে এই দ্বীপে চলে আসে, আর আমরাও তার পেছনে লঞ্চ করে তাড়া করে এই দ্বীপে এসে উঠেছি। ঠিক সময় আসতে পেরেছি, নইলে কি হতো বলা যায় না। আপনারা আমাদের জীবন রক্ষা করেছেন, আর 3-4 মিনিট দেরি হলে আমরা মারা পড়তাম। সাধুর জীবনে রক্ষার ভার নাই স্বয়ং ভগবানই, আমরা তো নিমিত্ত মাত্র। এতক্ষণ পরে সুন্দরবাবুর হাঁপ কমল, আর তিনি রাগ দেখালেন যে তাকে ফেলে সবাই কেন এত তাড়াতাড়ি এগিয়ে গিয়েছে। মানিক সহাস্যে বলল, ভুল বলবেন না সুন্দরবাবু, ওরা তো আপনাকে ফেলেনি, আপনাকে ফেলেছে আপনার আশ্রিত বিপর্যয় ভুঁড়ি। মানিক, এই কি তোমার ঠাট্টার সময়? জানো, তোমাদের বাঁচাতে এসে আমি মরতে বসেছিলাম, এর পরেও আমার ভুঁড়ির ওপরে নজর দিচ্ছ, অকৃতজ্ঞ। এমন সময় চারিদিকে নিস্তব্ধতা ভঙ্গ করে একটা মোটর বোটের শব্দ জেগে উঠল। সুন্দরবাবু চমকে বললেন, ও আবার কি? জয়ন্ত ব্যস্তভাবে বলল, পশুপতি সদল বলে পলায়ন করছে, কিন্তু তাদের পালাতে দেওয়া হবে না। বিমলবাবু চলুন, আমরা জন কয়েক সিপাই নিয়ে লঞ্চে উঠে ওদের গ্রেপ্তার করি। সুন্দরবাবু বাকি লোকজন নিয়ে এখানে পাহারা দিন, আমরা যতক্ষণ ফিরে না আসি।
না, আমিও তোমাদের সঙ্গে যাব, কারণ আমি হচ্ছি এই দলের মধ্যে সুপিরিয়র অফিসার, সব দায়িত্ব আমার। মনোহর? মনোহর এগিয়ে এসে বলল, আগে স্যার। 1 ডজন সেপাই নিয়ে তুমি এখানে পাহারা দাও। মনোহর কাঁচুমাচু মুখে বলল, আগে স্যার, সেটা ঠিক হয়ে যাবে স্যার। ছি মনোহর, ছি। ভয় পেও না, ডিউটি ইজ ডিউটি। আমরা দুরাত্মা সত্য চৌধুরীকে সঙ্গে নিয়ে যাব, তবে আর তোমাদের ভয়টা কিসের? আগে স্যার, ভরসা তো কিছু দেখছি না। এই রাক্ষসের দলে যদি আরও 2-3টে ওরাংওটাং থাকে? তোমাদের বন্দুক আছে, তাদের বন্দি করো, তাও না হয় পার পলায়ন করো। স্যার, পালিয়ে আমরা কোথায় যাব স্যার? এটা যে একটা দ্বীপ স্যার, চারিদিকেই তো নোনা জল। সাঁতার কেটে পালিও। আগে স্যার, সাঁতার স্যার? সুন্দরবাবু এমন জোরে হুম শব্দটা গর্জন করলেন যেন বোঝা গেল এটাই তার চরম হুম। মনোহর আর আজ্ঞে স্যার বলতে সাহস করল না। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেবো। এরকম অ্যাডভেঞ্চার গল্প আর গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।